ভাই বলতাছি নিবিড় ভাই যেমন ছোট ম্যাডামকে ব্যবহার করে থানা থেকে বের হয়েছে হুইপ স্যারও তেমনি নিবিড় ভাইয়ের বউকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাইতেছে। তাই আমরা ওনার নির্দেশ মতোই নাটক সাজিয়েছি। তুই না নিবিড়ের চামচা বেইমানি করা শুরু করেছিস কবে থেকে? ভাই আমার তো জানের ভয় আছে, হুইপ স্যার নিজে ডেকে টাকা না জান অফার দেয়, এখানে আমার আর কি কিছু করার থাকে? নিবিড় জানে তুই যে দুমুখ সাপ? রনি মাথা দিয়ে না করে তারপর মেহেদি রিভলভার দিয়ে ইশারা করে চলে যাওয়ার জন্য। জিয়ানা এতক্ষণ এদের কথার কিছুই বুঝেনি। সিএনজি ড্রাইভার গন্ডগোলের আভাস পেয়ে গাড়ি রেখে পালিয়েছে। মেহেদি জিয়ানার কাছে এসে ফিচেল হেসে বলে, জামাই ওইখানে গুলশানে ক্লাবে হুইপের মেয়ের সাথে পার্টি করে আর বউ তার জন্য রাস্তায় বসে কান্নাকাটি করছে। আহা কি সিন ইয়া। জিয়ানা মেহেদিকে পাত্তা দিল না। এই লোক মুখ খুললেই বাজে কথা বের হয়, একে এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। তবে রনি আর মেহেদির কথায় তার বুকের ভার কমে এসেছে। নিবিড়ের কিছু হয়নি এটা নিশ্চিত। সিএনজিতে উকি মেরে দেখে ড্রাইভার গায়েব, পেছনে আরো দুইটা গাড়ি। কালো গাড়িটা মেহেদির আগে দেখেছে। জিয়ানাকে চুপ থাকতে দেখে মেহেদি রিভলভারটা কোমরে গুছতে গুছতে বলে, কিচ্ছু জানো না মনে হচ্ছে। তুমি এখনো নিবিড়কে চিনো না। স্বার্থ ছাড়া এক পা না চলা পাবলিক সে। মামলা হয়নি ওর নামে, সন্দেহর খাতিরে ধরা হয়। আর মামলা দিতেও পারতো না, এমন সিস্টেম করে রেখেছিল সে। জিয়ানা হনহন করে উল্টো ঘুরে হাঁটা শুরু করে। বাকওয়াজ শুনতে চায় না সে, সব হবে নিবিড়ের নামে উল্টাপাল্টা কথা। এর মাঝে জিয়ানার ফোনে কল আসে, মক্কুর কল। হাঁটা থামিয়ে ফোন রিসিভ করে। জিয়ানা, কোথায় তুমি? ভাইকে ঘন্টাখানেক আগে ছেড়ে দিছে। উনি গুলশান ক্লাবে একটা কাজে গেছে। সব ঠিকঠাক আছে আপাতত। আমাদের কারো ফোনে চার্জ ছিল না। কাল সারাদিন সারা রাত থানার সামনে থাকায় ফোন ডেথ হয়েছিল, বুঝি নাই। আমি ঠিক আছি। বলেই কল কেটে দেয় জিয়ানা। আবারও ঘুরে মেহেদির কাছে গিয়ে বলে, গুলশান ক্লাবের মেম্বারশিপ কার্ড আছে আপনার? এন্ট্রি করা যাবে? তাহলে নিজ চোখে দেখতাম আপনার কথার গ্রহণযোগ্যতা ঠিক কতটুকু। দ্যাট ইজ স্প্লেন্ডেড। আলবাত যাওয়া যাবে। কার্ড সঙ্গেই আছে লেডি। নিজের হাজবেন্ডের আসল গুণ দেখে আসবে চল। আমিও দর্শক। কম কথা বলবেন। এখন ঘটনার সারমর্ম বলুন। আর আপনি এইখানে কিভাবে? মেহেদি গাড়িতে উঠতে উঠতে বলে, নবীনগর রাস্তা ক্রসিং এর সময় তোমাকে দেখি সিএনজিতে অত্যন্ত চিন্তিত হয়ে বসে আছো। ভাবলাম নিবিড়ের খবরটা দিই, তবে তোমার চিন্তাটা দূর হতে পারে। যদিও সেদে সেদে উপকার করা আমার বৈশিষ্ট্য না। জিয়ানা বিনা শব্দে গাড়িতে উঠে বসে গাড় ঘুরিয়ে মেহেদির যাত্রাপথে বলা শুরু করে, আমি মালয়েশিয়াতে ছিলাম কিছুদিন। সেখানে এক হসপিটালে কসমেটিক সার্জারি করে রেজাউলের ছোট মেয়ে রুহানি সরকার আমি দেখি চিনে ফেলি, আর সেখানে পরিচয়। আমাকে বিশেষ গুরুত্ব দেয় নিবিড়ের ভাই বলে। তার কথাই বুঝতে পারি নিবিড়ের উপরে দুর্বল। একসাথে একই ফ্লাইটে আমরা গতকাল দেশে আসি। রুহানি আসে নিবিড়ের কথায়। নিবিড় আগে তাকে একদম পাত্তা দিত না, কিন্তু মাসখানেক আগে নিবিড় ওর সাথে যোগাযোগ করে। তাদের মাঝে একটা সখ্যতা হয়। আজকে রুহানির বার্থডেতে হিসাবে গুলশান ক্লাবে পার্টি থ্রো করেছে স্বয়ং নিবিড়। কিন্তু হঠাৎ দুদিন থেকে নিবিড়ের যোগাযোগ বন্ধ করে দেয় এবং জানায় তার বাবা জেনে গেলে নিবিড়ের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করে দিবে, এমনকি খুনও করতে পারে। ব্যাস, নিবিড় আটক হওয়ার পরেই রুহানি তার বাপকে হুমকি থামকি দেয়। লাইভে সে বাপের সব ফাঁস করে দেবে যদি না নিবিড়কে ছেড়ে দেয়। বাকিটা তোমার জানা। জিয়ানা চোখ বন্ধ করে সব শুনে। এটা নিবিড়ের সেকেন্ড চাল ছিল। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কাজে না আসলে রুহানি, আর রুহানি কাজে না আসলে এলাকার গুন্ডা বাহিনী। লোকটার রক্তে রাজনীতি, কিন্তু নোংরা রাজনীতি যেটাকে বলে। অবশ্য সাপের সাথে সাথে সাপের ভাষায় কথা বলতে হয়। যা করেছে হয়তো তার জায়গাতে ঠিকই। এমনও হতে পারে এই লোক আরও মশলা মিশিয়ে বলছে যেন জিয়ানা কষ্ট পায়। জিয়ানা আজ কষ্ট পাচ্ছে। নারী সত্তা অদেখা রুহানির চুল টেনে ছিঁড়ে দিতে চাচ্ছে। জিয়ানাকে চুপ থাকতে দেখে মেহেদি বলে, নিবিড়কে ইনকোয়ারি করেই ছেড়ে দেয়নি আমি নিশ্চিত। রেজাউল সরকার প্রায় 2 ঘন্টা থানায় ছিল। নিবিড়কে কড়া কিছু ডোজ তো অবশ্যই দিয়েছে। বলেই হো হো করে হেসে ওঠে। জিয়ানা কানে আঙ্গুল দিয়ে বলে, আপনার ওই রাক্ষস মার্কা হাসি বন্ধ করুন। মেহেদি বন্ধ করলো না, বরং আরো বেগ বাড়িয়ে হেসে বলে, সৃষ্টিকর্তাকে শুক্রিয়া জানাও, অন্তত আরো গভীরে পৌঁছানোর আগে তোমাকে কৃপা করে নিবিড়ের আসল রূপ দেখালেন।
আমি তো মাত্র কানে দেখলাম, সেটাও এক কান দিয়ে। 2 চোখ দিয়ে দেখবো, মস্তিষ্ক দিয়ে বুঝবো, তারপর জাজমেন্টে আসবো। আমি যা বললাম যদি সত্যি হয়, তোমার তো একুল উকুল দুইটাই শেষ। অবশ্য আমি আগে থেকে কোনো কুলই দেখি নাই তোমার। তোমার মতো পরিবারহীন মেয়েদের জন্য স্বামী অপরিহার্য। পৃথিবীতে শুধু মানুষ না, কোনো জিনিসই অপরিহার্য নয়। কারোর জন্য কিচ্ছু থেমে থাকে না। কিন্তু বিজ্ঞান সব থামাতে পারে, একদিন সময়কেও আটকে দেবে বিজ্ঞান। বিজ্ঞান সব পারে, তাই বিজ্ঞান অপরিহার্য। আচ্ছা, ধরলাম বিজ্ঞান সব পারে। একটা কোষ গঠন হয় নিউক্লিয়াস, সেন্ট্রোসোম, সাইটোপ্লাজম, কোষঝিল্লি ইত্যাদি দিয়ে। এটা আবিষ্কার করতে পেরেছে সায়েন্স, কিন্তু একটা কোষও এখনো পর্যন্ত বানাতে পারেনি কেন? মেহেদি থামে, প্রশ্নটা অত্যাধিক গভীর, উত্তর তার জানা নেই। জিয়ানা আরো বলে, সন্দেহ দুধারী তরবারির চেয়ে বেশি মারাত্মক হয়। 100% নিশ্চিত না হয়ে সন্দেহ বা অনুমান করা ঠিক না, অন্তত পক্ষে স্বামী স্ত্রী সম্পর্কে। তুমি অদ্ভুত রকমের স্মার্ট। তুমি অদ্ভুত রকমের স্মার্ট, অথচ স্বামী স্ত্রীর ব্যাপারটা নিয়ে গোড়াদের মতো কথা বলছো। তুমি এবিকে স্বামী হিসাবে কি কখনোই পাশে পেয়েছো? ছিল কখনো তোমার পাশে কোনো বিপদে? পাশে থাকা আর সঙ্গে থাকা দুই জিনিস। সুখ সব সময় আমার সঙ্গেই তোমাকে আমি ব্যক্তিত্ববান নারী ভেবেছিলাম। থাকে। আমার হাজবেন্ডের মঙ্গলই আমার ব্যক্তিত্ব। দুনিয়াতে হাজবেন্ড ওয়াইফ এমন একটা সম্পর্ক যেটাতে ব্যক্তিত্বের জায়গা নেই। ব্যক্তিত্ব যত কম হবে, এই সম্পর্ক তত স্বচ্ছ হবে। হ্যাটস অফ টু ইউ। লা নিবিড় বরাবর ভাগ্যবান। বলেই মেহেদির গাড়ির গতি বাড়ায়। একটা হলঘরের মতো এরিয়া, লোকে ঠিক ঠিক করছে। জিয়ানা শুনেছে এই স্বনামধন্য ক্লাবের মেম্বার হতে কমপক্ষে 10 লক্ষ টাকা লাগে। যদিও মেম্বারশিপ আবার বিক্রি করা যায়। আসলেই বড় লোকদের বড় বড় ব্যাপার। নিবিড়ও বড় লোক, তার যদি প্রেমিকা কেউ থাকে, জিয়ানার মতো মামুলি কেউ হবে না নিশ্চিত। পশদের পশ পার্টনার। মেহেদিকে ফলো করে জিয়ানা এগোয়। চারিদিকে চকচকে ঝকঝকের মাঝে কালো হুডি পরা জিয়ানাই শুধু মলিন। স্টেজের সামনে এসে থামে জিয়ানা। ক্যাটক্যাটে এক সুন্দরীর সাথে হেসে কথা বলছে নিবিড়। সুস্থ স্বাভাবিক মানজামারা সুটকোট পরা। এই প্রথম জিয়ানা নিবিড়কে ছুটে দেখলো। আরও বেশি হ্যান্ডসাম লাগছে লোকটাকে। একবার নিজের দিকে তাকালো। না, ওর সাথে তাকে মানাবে না। কোথায় সে আর কোথায় মন্ত্রীকন্যা। ঝলমলে রূপের সাথে আলাদা এক অহমিকা যেন সারা অঙ্গে মেয়েটার। অবশ্য মেয়েটার অহংকার না থাকলে নাকি মেয়েদের অনেকেই সুন্দর বলে না। এর মাঝে নিবিড় নিজের গ্লাসের সাথে মেয়েটার গ্লাস চিয়ার্স করলো। জিয়ানার সব ধ্বংস করে দিতে ইচ্ছা করছে। সে আজ আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। চোখ বন্ধ করে জোরে শ্বাস টেনে নেয়। মনে করলো জিয়াউলের একটা কথা, মানুষের কনফিডেন্সই হচ্ছে আসল সৌন্দর্য। যার কনফিডেন্স যত বেশি, তার নিজেকে প্রেজেন্ট করার ক্ষমতা তত বেশি। পোশাক আশাক জাস্ট নিজের একটা খোলস। দামি পোশাকের ভেতরেও একই সেই তুমি যে ঘুমে লালা ঝরাও। বি কনফিডেন্স মাই গার্ল। নিজেকে ভালোবাসো, নিজেকে খুশি রাখো, নিজের জন্য বাঁচো। পৃথিবীতে একমাত্র তুমি নিজেই নিজেকে সত্যিকারে ভালোবাসো, বাকি সবাই কম বেশি স্বার্থের খাতিরে। চোখ খুলে জিয়ানা। হ্যাঁ, এখন ভালো লাগছে। মন আর মস্তিষ্কে নিয়ন্ত্রণ করতে না পারলে সে কিসের আশরাফুল মাকলুকাত। পাশ দিয়ে বেয়ারা ড্রিঙ্কস নিয়ে যাচ্ছে। জিয়ানা জিজ্ঞাসা করে, অ্যালকোহল? জিয়ানা পার্পেল কালারের একটা গ্লাস হাতে নেয়। আর জীবনেও এমন জায়গায় আসতে পারবে কিনা কে জানে। আজকে এনজয় করুক, মন খারাপ বাসায় গিয়েও করা যাবে। সামনে তাকে দেখে মেহেদি স্টেজে নিবিড়ের পাশে দাঁড়িয়ে জিয়ানাকে দেখাচ্ছে। নিবিড় জিয়ানার দিকে আগুন চোখে তাকিয়ে। জিয়ানা তাকে পাত্তা না দিয়ে আশেপাশে ঘোরা শুরু করলো। রবার্ট মুগাবের একটা কথা আমার খুব পছন্দ, নিজেকে লবণের মতো বানাও। না কেউ তোমাকে বেশি ব্যবহার করতে পারবে আর না তোমাকে ছাড়া থাকতে পারবে। নিবিড়ের বৈশিষ্ট্য ঠিক লবণের মতোই, তবে ইচ্ছাধারী লবণ। শুনতে হাস্যকর লাগলেও এটাই সত্যি। নিবিড় জেনে বুঝে ব্যবহার হয়। সে বিশ্বাস করে স্বার্থ ছাড়া বাস্তব কোনো সম্পর্ক এক্সিস্ট করে না। ভালোবাসাটাও এক প্রকার মনের স্বার্থপরতা। মনের খোরাক মেটানোর জন্যই মানুষ এসব আজগুবি সব নাম দিয়েছে। সব হচ্ছে সাহিত্যিকদের ভাওতাবাজি। নিজের মনের এই ভাওতাবাজির পাল্লায় সেও পড়েছে, সেটা সে স্বীকার করুক আর না করুক। হেসে হেসে রুহানির আর্টিফিশিয়াল মুখের দিকে তাকিয়ে কথা বললেও ভেতরে ভেতরে প্রতি সেকেন্ডে এই মেয়েকে সে 10তলা বিল্ডিংয়ের উপর থেকে আছাড় দিচ্ছে। রুহানি প্রচুর রিকোয়েস্ট করছে নিবিড়কে একটা গান গাওয়ার জন্য। নিবিড় দাঁতে দাঁত পিষে হ্যাঁ বলল। অবশেষে বৃদ্ধাকালে মানুষ খুব স্বার্থপর হয়ে যায়, নিজেকে ভালো থাকার জন্যে না,
নাফসের জন্যও না, রুহের জন্যে স্বার্থপর হয়। প্রচণ্ড ভালো মন্দের হিসাব করে, কিন্তু সেই হিসেব বুড়ো মস্তিষ্কে ধরে না, গোলমাল করে ফেলে। ভালোর চেয়ে মন্দ হয় বেশি, ক্ষমতার চেয়ার ছাড়া বুড়াদের কেউই কোনায় ধরে না। তাই যৌবনের সব কিছু হয় উত্তম, কিন্তু ভুলগুলো হয় চরম। তবুও যৌবনের স্বার্থপরতাকে ওইভাবে কাউন্ট করা হয় না। হয়তো বয়সের দোহাই দিয়ে জিয়ানাও নিজেকে মাঝে মধ্যে প্রচুর স্বার্থপর আবিষ্কার করে। এই যে এখন তার ইচ্ছে হচ্ছে নিবিড়কে কষ্ট দিতে, এতে নিজের মাঝে একটা বুনো উল্লাস হতো। রাস্তায় অতগুলো মানুষের সামনে তাকে কাঁদিয়েছে, এই জন্য নিবিড়ের একটা শাস্তি প্রযোজ্য। এখন আবার হাহা হিহি করছে, যা দেখে তার গা পিত্তি জ্বলে যাচ্ছে। হ্যাঁ, জিয়ানা আজ নিজের চরিত্র বহির্ভূত কাজ করবে এই ভণ্ড অসভ্য ব্রুটাল নেতাকে কষ্ট দিয়ে। এর মাঝে স্পিকারে শুনতে পেল নিবিড়ের কথা। I want to dedicate this song to the one who is the only light of my life. তারপর একজন বেয়ারা চেয়ার আর একটা গিটার এগিয়ে দিল নিবিড়ের দিকে। সে চেয়ারে বসে এই গিটার টেস্ট করে, টুংটাং শব্দ হয়। জিয়ানা ভাবে, ওরে বাটপার, ওরে চিটার, এক ঢিলে দুই পাখি শিকার তোমায় করাচ্ছি, দাঁড়ো। ডাবল টাইমিং করো আমার সাথে। ডাবল টাইমিং স্কুলের হেডমাস্টার আমি, বদের বদ। তোর মুখে মফিজের মতো গন্ধ হোক, আবার আসিস কিস করাতে, কিস শিখাতে। সার্কিটে এমন কি করবো 14 গোষ্ঠীর নাম ভুলে যাবি। হোল কোথাকার ব্লাডি ডাবল টাইমার। জিয়ানা বিড়বিড়ের মাঝে কেউ একজন তার কাঁধে ট্যাপ করে, ঘাড় ফিরিয়ে অবাক নেত্রে চায়। লুনা পোয়েটস। হাই ইয়াং সেক্সু লেডি। জিয়ানা আশেপাশে তাকিয়ে মনে মনে ভাবে, আজও এখানে না তার যৌবন নিয়ে টানাটানি শুরু করে এই পু মহিলা। চমৎকার গোল্ডেন চুমকির শাড়ি পরেছেন, তবে মার্জিতভাবে দেখতে ভালো লাগছে। জিয়ানা হেসে বলে, আপনার ড্রেস সেন্স চমৎকার লুনা। কিন্তু তোমার খুব বোরিং। বাট আই ফরগেট ইউর নেম, সরি। জিয়ানা হক, নাইস টু মিট ইউ অ্যাগেইন। ধানমন্ডির সেই ট্যাটু আর্টিস্টকে এই ইভেন্টে পাবে জিয়ানা কল্পনাও করেনি। যাক, একজন পরিচিত মানুষ তো পাওয়া গেল। দুজনেই হ্যান্ডশেক করে। এখন বলো, এমন পার্টিতেও তুমি কিভাবে এমন রেগুলার ওয়্যার পড়তে পারলে? আমি মর্মাহত হয়েছি। আমি তোমার কার্ভ ওয়েস্টে স্কিন টাইট ড্রেস দেখতে চাই একদিন। আসলে আমার অমন ড্রেস নেই, কখনো মেয়েলি ড্রেস কেনা হয়নি আমার, আর না আমি ওগুলোতেই কমফোর্টেবল। বলেই নিজের হাতের গ্লাস বাড়িয়ে চিয়ার্স করে জিয়ানা। রিয়েলি? একটা ইয়াং বিউটিফুল লেডির গার্লি ড্রেসই নেই? নো ওয়ে, আই কান্ট বিলিভ। সবাই নিজেকে প্রেজেন্ট করতে কি না করে, আর তুমি? লিভ ইট, লেটস গো উইথ মি। আমার একটা শোরুম আছে পাশের বিল্ডিংয়ে। আজ তোমার ভোল আমি পাল্টে দিতে চাই। ওয়েট, আমি এমনিতেই ঠিক আছি। তাছাড়া আপনি না ট্যাটু আর্টিস্ট, ক্লোদিং বিজনেসও আছে। বাহ, এই জন্য এত রিচ লাইফ আপনার। আই হ্যাভ নাথিং, অল বিলং টু মাই পার্টনার। আজকে আমি কোনো কথা শুনছি না, চলো। জিয়ানা একবার মঞ্চের দিকে তাকায়, নিবিড় এখনো টুংটাং করছে। পাশে রুহানি হাঁ করে তাকিয়ে আছে নিবিড়ের দিকে। জিয়ানা জেদ চাপলো, সাথে নিবিড়ের দেওয়া কার্ড আছে। আজ একটু জ্বালানো যাক তাহলে। তাই লুনা পোয়েটসকে আর বাধা দিল না, গেল পেছনে পেছনে। নিবিড় গিটার টেস্ট করার পর চারিপাশে তাকায়, কাঙ্ক্ষিত মানুষকে খুঁজে। রুহানি পাশে এসে বলে, এনিথিং রং নিবিড়? আর ইউ লুকিং ফর সামওয়ান? No, but I need some time. May I? ওহ, ডোন্ট সে লাইক দিস। এভাবে বললে আমার ফর্মাল লাগে সব। আই ডোন্ট লাইক ফর্মালিটি, ইউ নো না। ডু হোয়াট ইউ থিঙ্ক ইজ বেস্ট। নিবিড় মুচকি হাসে, কিন্তু ভেতরে আগুনের লার্ভা। বেয়াদব মেয়েটা কতটুকু রাস্তা একা একা মেহেদির সাথে এসেছে। হাতের কাছে পেলে একটা উচিত শিক্ষা যদি না দিয়েছে। কিন্তু বেয়াদবটা গেল কোথায়? এত নাড়াচাড়া কেন করে এই মেয়ে? সাইডে দাঁড়ানো একজন ওয়েটারকে নিবিড় ইশারায় কাছে ডেকে জিজ্ঞাসা করে, এখানে কালো হুডিয়ার গেঞ্জি পরা, লম্বা করে ন্যাচারাল সুন্দর একটা মেয়ে ছিল, না একটা বোচা হালকা, প্রচন্ড কিউট, বাচ্চা বাচ্চা ফেস। খুঁজে দেখো তো কোথায় সে। ওয়েটার মাথা নেড়ে বলে, ওকে স্যার। ওয়েটার স্টেজ থেকে নেমে গেলে রুহানি তাকে সাইডে এনে জিজ্ঞাসা করে, নিবিড় কি বললো? স্যার, একটা মেয়ের খোঁজ চেয়েছি। কেমন মেয়ে? লম্বা হুডি পরা ন্যাচারাল সুন্দরী, বাচ্চা বাচ্চা চেহারার মেয়েটা, নাকটা চাপা। আচ্ছা, তুমি খুঁজে দেখো, পেলে আগে আমার কাছে আনবে। ওকে বলে ওয়েটার চলে গেলে রুহানি কপাল ভাঁজ করে ভাবে, নিবিড়ের কোনো মেয়েকে এত ডিটেলস খেয়াল করার কথা না। মেয়েটাকে ওর অ্যাক্সিডেন্টাল বউ, কিন্তু এখানে কিভাবে আসবে? বিশাল ড্রয়িং রুমের ধপধপে সাদা সোফায় বসে অনলাইন নিউজ পড়ছেন মামুন ইসলাম। রাফিন তখন বাসায় ঢুকে। মামুন ইসলাম রাফিনকে ডেকে বলে, সাফার, অ্যাডমিশন টেস্ট শেষ, ওকে কাল পরশু গিয়ে নিয়ে আসো, আর আনুষ্ঠানিকতার দরকার নেই। বিয়ে থেকে শুরু করে সবকিছু তো আপনার পছন্দই হয়েছে বাবা।
তাহলে আপনি আনার ব্যবস্থা করুন, আমি কিছুদিন ব্যস্ত আছি। মিসেস সাখওয়াত, একদমই খুশি না তোমার ব্যবহারে। তুমি নিজে থেকে ফোন কিংবা যোগাযোগ করো না, এমনকি একবারও যাওনি পর্যন্ত। এতদিন হয় বিয়ে, এখনো তুমি নিজের বউকে দেখতে যাওনি। এটা ওনারা স্বাভাবিকভাবে নেবে না রাফিন। বাড়ির বউ তো আরও একজন আছে বাবা, সেই বারের আসল বউ। তাকে আনার কোনো পায়তারা নেই কেন আপনার? যাদের বাড়ি তারা আসবে, আমি কি বাধা দিতে পারি? পরিবারের প্রতিটা মানুষের একসাথে রাখার সংকল্প করেছিলাম তোমার দাদুর কাছে, কিন্তু আমি ব্যর্থ, ওনার কথা রাখতে পারিনি। ক্ষমতার লোভ যদি একটু ছাড়তেন তাহলে ঠিকই পারতেন। আপনার সাথে সাথে আমি নিজেও ছোট হতে হতে মাটিতে মিশে গেছি। ক্ষমতার লোভ আমার নেই, এটা তোমার চেয়ে ভালো আর কে জানে। জি, এটা সবাই জানে, শুধু সত্যিটা জানে নিবিড়। তাই তো ও আপনার কাছে ঘেঁষে না, এমনকি পিতৃ পরিচয়টুকুও দেয় না। আমি পালিত পুত্র হয়েও আপনার চোখের মণি, অথচ আপন ছেলেদেরকে কখনো কাছে টেনে নেননি। এমন বৈষম্য সবার চোখেই পড়ে। আমি যদি বলি ওরা নিজেই আসে না? আপনি সত্যিটা খুব ভালো করেই জানেন কেন আসে না। মিথ্যার ঢোল আর বাজানোর দরকার নেই বাবা। সাফাদের বলে দিবেন, কাল আমি এক সময় করে গিয়ে নিয়ে আসব। বলেই রাফিন ভেতরে চলে যায়। মামুন ইসলাম সেদিকে তাকিয়ে থেকে ভাবে, চাইলেও সবসময় সবকিছু করা যায় না রাফিন। আমি জানি তুমি সত্যিটা প্রথম থেকেই জানো, আর জানো বলেই আমার চোখের দিকে তাকিয়ে কোনো না করতে পারো না। আর এটাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা, যেটা নিবিড় তোমার বিরুদ্ধে সবসময় ব্যবহার করে। নিবিড় গান শুরু করে। গান আগালো না, এক লাস্যময়ী রমণীর হাস্যোজ্জ্বল মুখ দেখে বৃদ্ধাঙ্গুল গিটারের তারে এমনভাবে চেপে ধরলো সেটা কেটে রক্ত গড়িয়ে পড়লো কিছুটা। কিন্তু বান্দার সেদিকে হুঁশ নেই। জিয়ানাকে একটা মেরুন সেমি পার্টি ইভিনিং গাউন পরিয়েছে লুনা পোয়েটস। ফুল স্লিভলে ভেলভেট ড্রেস বক্র শরীরের মাপেই যেন বানানো। মেরুন কালার হওয়ায় কোনো প্রকার প্রসাধনী ছাড়াই ফেসের ব্রাইটনেস বেড়ে গেছে কয়েক গুণ। চুলগুলো মেসি বান করে রেখেছে, ঠোঁটে হালকা লিপ গ্লস। একজন ওয়েটার এগিয়ে এসে নিবিড়ের হাত থেকে গিটার নিয়ে টিস্যু এগিয়ে দিয়ে সরি বলল। অপরদিকে রুহানি নিবিড়ের গান থামিয়ে নজর অনুসরণ করে জিয়ানাকে দেখে স্টেজ থেকে নেমে জিয়ানার দিকে যায় সে। হাই মিসেস নিবিড়, রাইট? জিয়ানা পাশ ফিরে রুহানিকে দেখে চমৎকার হাসে, তারপর হ্যালো বলে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মিসেস নিবিড় বলাতে মাইন্ড করনি নিশ্চয়ই? শুনেছি তোমাদের অ্যাক্সিডেন্টাল বিয়ে, দুজনেরই ঘোর আপত্তি এই বিয়ে নিয়ে। জিয়ানা লুনার দিকে তাকিয়ে বলে, এক্সকিউজ মি প্লিজ। শিওর, গো অ্যাহেড, আই উইল ফাইন্ড ইউ। রুহানির কথায় জিয়ানার ভেতর বাড়িতে অগ্নি দগ্ধ শুরু হয়, কিন্তু সে জানে এই পরিস্থিতিতে কি করতে হয়। কারণ সাইকোলজি বলে কেউ যদি অপমান করে তবে অপমানকারী চোখের মনির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে হয়। এতে সে অস্বস্তিতে পড়বে আর অপমান করা থামিয়ে দিবে, এবং পরক্ষণেই তাকে নিজের ফ্যান বানানোর জন্য খুব সূক্ষ্মভাবে প্রশংসা করে কয়েক মিনিট থেমে আবার একটা প্রশংসা করলে উক্ত ব্যক্তিটি গলে গ হয়ে যাবে। এবং প্রথমে তাকে নিজের একটা গোপন কথা বলতে হয়, যেন সে ভাবে তাকে বিশ্বাস করা হচ্ছে। পরবর্তীতে সে নিজের গোপন কথাও বলে দিবে। জিয়ানা 2 কদম এগিয়ে এসে একেবারে রুহানির চোখের দিকে স্থির হয়ে অবজার্ভ করা শুরু করে। রুহানি সত্যি সত্যি কথার খেই হারিয়ে থতমত খেলো তখন জিয়ানা বলে, তোমার নামের মতোই তুমি অসম্ভব সুন্দর রুহানি, একদম চকচকে পবিত্র চেহারা, মাশাআল্লাহ। রুহানির ভিতর এবার নড়বড়ে হয়ে গেল, কিন্তু অশান্ত হৃদয় শান্ত হয় জিয়ানার পরবর্তী কথাতে। তুমি ঠিক বলেছ, অ্যাক্সিডেন্টের বিয়ে আমাদের। আমরা একেবারেই দুজনই বিপরীত মেরুর বাসিন্দা। আমাদের সম্পর্কের কোনো ফিউচারই নেই জানো। রুহানির চোখ ঝলমলে হয়ে উঠল, মুখে মেকি দুঃখ এনে বলে, জীবনের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে ভুল বিয়ে। তুমি আমার অনেক ছোট হবে। সত্যি সত্যি খুবই খারাপ লাগছে তোমার জন্য। ছেলেদের একাধিক বিয়ে ম্যাটার করে না আমাদের সোসাইটিতে, বাট ফর ওমেন। জিয়ানাও চোখ মাটিতে নামিয়ে মনে মনে গালি দেয়। হ্যাঁ রে শাকচুনি, তোদের মতো পেতনির জন্যেই তো আমাদের মতো অবলা নারীর কপাল পড়ে। তারপর মাথা উঠিয়ে বলে, সেটাই দেখো সু। থামে এখানে আহ্লাদ করে সুখ বললে এই শাকচুন্নি সন্দেহ করতে পারে।
তাই আবারও বলে, নিবিড়ের সাথে আমার নামে মাত্র বিয়ে হলেও সবাই জানে আমি বিবাহিত। বাসা থেকে এক প্রকার বের করে দিয়েছে, আর না নিবিড় আমায় অ্যাকসেপ্ট করবে, আর না আমার কোনো গতি আছে। ছাড়ো আমার কথা। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে তোমায় থ্যাঙ্কস জানানো। হয়তো তোমার রেফারেন্সে নিবিড় আমায় ছাড়তে পারে, তা না হলে নেতা মানুষ সমাজের রেপুটেশনের জন্যে আমায় ঝুলিয়েই রাখতো। তুমি এই হেল্পটা আমায় করবে প্লিজ? রুহানি কিছুই বুঝেনি জিয়ানার কথা, তাই জিজ্ঞাসা করে, কি বললে? কিসের হেল্প? আমি ঠিক ক্যাচ করতে পারিনি তোমার কথা। আমার মনে হচ্ছে নিবিড় তোমায় পছন্দ করে, অ্যান্ড ইউ টু। তুমি ওকে আমাদের ডিভোর্সের কথা বলবে আজ, তবে হয়তো ও রাজি হবে, কারণ সমাজে নিজের ওয়েট বাড়াতে আমায় বিয়ে করেছিল ও, এজন্য ছাড়তে পারছে না। আমাকে কি আর ওর সাথে যায় বলো? কোথায় তুমি আর কোথায় আমি? আবার মনে মনে বলে, তুই গু কুত্তি। তোর চেয়ে আমাদের বাড়িতে পার্ট টাইম হেল্পিং হ্যান্ড রহিমা খালা, সেও ভালো ছিল। শরীরে এক ছটাক মাংস নেই, মনে হচ্ছে স্কেলেটনের গায়ে একটা সাদা চামড়া পরানো, শুধু এক মন ময়দা মেখে নিজেকে শেহজাদি ভাবছে। শিয়ালমুখী বান্দরনি কোথাকার। মনে মনে গালি দিতে পেরে জিয়ানার বাহিরের মিথ্যা প্রশংসাগুলোর জ্বলুনি কম লাগছে। এদিকে রুহানি গদগদ হয়ে জিয়ানাকে জড়িয়ে ধরে বলে, আহা, বাচ্চা মেয়েটা, এভাবে বলো না। তুমি কতটা সুইট তুমি জানো? এমন ন্যাচারাল বিউটি। ওয়েট, ওয়াও, তোমার ফিগার তো মাইন্ড ব্লোয়িং। এখানে দেখবে কতজন পটে যাবে তোমাকে দেখে। এত কষ্ট পটে পেও না যাক, মেয়ে। আর তোর নকল প্রেমিক তাদের পাছায় কিক করে ছাদ থেকে ফেলে দিক। তোর কপালেও দুর্গতি নাচছে। জানা ডিভোর্সের কথা বল, তোর চেহারার ডিসপ্লে সার্জারি ছাড়াই পাল্টে দেবে। দূর থেকে নিবিড় কপাল কুঁচকে তাকিয়ে আছে এদের দিকে। মনে হচ্ছে দুই পরম আত্মীয় মোলাকাত করছে একে অপরের সাথে বহু দিন বাদ, অথচ হওয়ার কথা ছিল চুলোচুলি। জিয়ানা মেয়েটা আনপ্রেডিক্টেবল, তাকে নিবিড় পড়তে পারে না। শঙ্কায় নেমে আসে স্টেজ থেকে। কাছাকাছি আসার আগে জিয়ানার ঘুরে লুনার দিকে চলে যায়। নিবিড়কে স্পষ্ট অপমান করা যেটাকে বলে। রুহানি নিবিড়কে দেখেই বলে, শি ইজ অ্যান ইনক্রেডিবলি ওয়ান্ডারফুল গার্ল। তুমি ওকে ঝুলিয়ে রেখো না নিবিড়। ঝুলিয়ে রাখা মানে? তোমরা সেপারেট হয়ে যেতে পারো। অহেতুক সোসাইটি জুড়ে একটা সম্পর্ক তো আর বিল্ড আপ হয় না। নিবিড় নিজে রাগ সংবরণ করে বলে, আমরা পার্সোনাল লাইফ নিয়ে এখানে কথা না বলি। ওকে ওকে, সরি। এরই মাঝে চারিপাশ মুখরিত হয়ে ওঠে, কারণ রেজাউল সরকার এসে উপস্থিত হয়েছে পার্টিতে, সাথে আরও কয়েকজন সংসদ সদস্য। রুহানি তার পিতাকে দেখে হেসে সেদিকে যায়। এই ফাঁকে নিবিড় জিয়ানার কাছে গিয়ে ডান হাতের বাহু ধরে এক সাইডে এনে চিবিয়ে চিবিয়ে বলে, আয়ু কি ফুরিয়ে এসেছে তোমার? এখনই এই ড্রেস বদলে আসো। শরীরে পাহাড় পর্বত দেখাতে হলে রাতে আমাকে দেখিও। এখন 2 মিনিটের মধ্যেই যাবে, অন্য তাহলে সবার সামনে থাপ্পড় খাবা। তারপর নিজের ব্লেজার খুলে জিয়ানার উপরে পরিয়ে দিয়ে রেজাউল সরকারকে রিসিভ করতে যায়, কিন্তু থামে জিয়ানার কথায়। ও, আমি পড়লেই পাহাড় পর্বত, অন্যরা পড়তে হট অ্যান্ড সেক্সি না? আমার শরীর, আমি যা ইচ্ছে করব। তুই কোন ক্ষেতের মূলা? চল হাট। বলেই গটগট করে উল্টো হেঁটে ফুড কর্নারের দিকে যায়। এখন সে ইচ্ছে মতো অজানা খাবারের স্বাদ আবিষ্কার করবে। কারো ওইসব চুলের থ্রেডস থোড়াই কেয়ার করে। নিবিড় পেছনে না ফিরে বুঝলো এই চরম বেয়াদব মেয়ে তাকে অপদস্থ করতে এসব করছে। ঠিক আছে, আপন টাইম আয়েগা। কেঁদে কেটে পা ধরলেও মাফ পাবে না। মনে মনে বলে হাঁটা ধরে সামনে। কথায় আছে ভোতা ছুরির চেয়ে ধারালো ছুরি দিয়ে খুন হওয়া ভালো, কিন্তু রাজনৈতিক মারপ্যাচ জং ধরা ছুরির চেয়েও ভোতা। এখানে প্রতিপক্ষকে ঘায়েল করা হয় ভোতা ছুরি দিয়ে। নিবিড়ও তেমনই একটা প্ল্যান করেছে, যেটা ভোতাও প্রমাণ করতে পারে, কিন্তু ঘায়েল হয়ে উঠে দাঁড়াতে পারবে না। একজন সার্ভ বয়কে নিবিড় ইশারা করে ড্রিঙ্ক সার্ভ করতে। নির্দিষ্ট গ্লাসটা রেজাউল সরকারের হাতে দিতেই নিবিড়ের কপাল চুলকিয়ে থামস আপ দেখায়। এটা সিগন্যাল সব ওকে। রেজাউল সরকার গ্লাসে চুমুক দিয়ে মুখ কুচকে ফেলে। নিবিড় এগিয়ে এসে জিজ্ঞাসা করে, আর ওকে? নো, আইস বেশি হয়েছে ড্রিঙ্কসে, এখনই প্রচণ্ড পেন শুরু হবে তাতে। নিবিড় সার্ভ বয়কে একটা থাপ্পড় দিয়ে বলে, পরিমাণ না জেনে সাফ করো? এত আনপ্রফেশনাল কি করে হয় এই ক্লাবের ওয়েটাররা? নিবিড়ের গর্জনে ক্লাব ম্যানেজার দৌড়ে এসে সাথে সাথে ওয়েটারকে স্যাক করে দেয়। আর এক্ষুনি একজন প্রথম শ্রেণীর ডেন্টাল সার্জনকে আসতে বলেন। ঝলমলে পার্টি হল একটু ঝিম মেরে যায়।
মিউজিকের ভলিউম কমে আসে। গেস্টরা উদ্গ্রীব হয়ে যায়। রুহানি সবাইকে কন্টিনিউ করতে বলে। অপরদিকে রেজাউল সরকার দাঁতের ব্যথায় কুপোকাত হয়ে রেস্টরুমে চলে যায়। রুহানি আর নিবিড় তার সাথেই যায়। মিনিট 5 পরে ডেন্টিস্ট এসে পর্যবেক্ষণ শুরু করে এবং জানায় রেজাউলের আগের ফিলিংটা নষ্ট হয়ে যাওয়ায় এত বেশি সেন্সিটিভিটি হচ্ছে। আপাতত একটা অস্থায়ী ফিলিং করে দিচ্ছে, কাল চেম্বারে গিয়ে স্থায়ী ফিলিং করাতে হবে। কাল আর আসবে না রেজাউল সরকারের জীবনে এই অস্থায়ী ফিলিংয়ে চাপ লাগার সাথে সাথে একটা অদৃশ্য মেডিসিন জিহবায় মিশে যাবে আর ঠিক 3 ঘন্টা পর হার্টে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। জিয়ানা চেঞ্জ করে আবারও আগের চেহারায় ফিরে গেছে। কারণ অবশ্য মেহেদীর নজর এমন বাজে দৃষ্টিতে তাকিয়েছে যা জিয়ানার শরীরে ঘিন ঘিন ধরে গেছে। যাকে জ্বালানোর জন্য এই সাজ তার খবর নেই আর তার ভাইয়ের হুঁশ নেই। সেই ড্রেস ফেরত দিয়ে একটা লাল আর গোল্ডেন শাড়ি নিয়েছে। কিছু না নিলে খারাপ দেখা যায় তাই নেয়া। অহেতুক দামি জিনিসপত্র তার পছন্দ না। কবে পরবে কে জানে, তবে নিবিড়কে জ্বালানোর জন্যে পরবে। শাড়ির সাথে স্লিভলেস ব্লাউজ আছে, ব্যাটার মাথা ঘুরিয়ে দিবে। অ্যাক্সিডেন্টাল বিয়ে করেছে এই প্রচারকরা হয়েছে, তো একটা সুযোগ পেলে জিয়ানা সুদে আসলে উসুল করবে। রুহানি আর নিবিড়ের একসাথে ঢং করে কেক কাটা দেখে জিয়ানার পিত্তি জ্বলে যায়, কিন্তু সেই জ্বালা তো কাউকে দেখানো যাবে না। বরং সে খুবই স্বাভাবিক আছে দেখানোর জন্যে। হেসে হেসে স্টেজে উঠে রুহানি আর নিবিড়ের মাঝখানে গিয়ে দাঁড়ায়। হাতের কনুই দিয়ে নিবিড়কে গুঁতো দিয়ে সরিয়ে দেয়। অল্প একটু কেক নিয়ে আদর করে রুহানিকে খাইয়ে কানে কানে বলে, আই এম রিয়েলি সরি সুইটহার্ট, তোমার জন্য আজ একেবারেই খালি হাতে এসেছি। তবে তুমি চাইলে আজ তো সুনীল নিবিড়কে গিফট করতে পারি। রুহানি জিয়ানাকে জড়িয়ে ধরে বলে, আমি না, তুমি একটা আস্ত সুইটার ডার্লিং। ফোন নাম্বারটা রাখো, ইউ ক্যান কল মি এনি টাইম। নিবিড়েদের এত মিল দেখে মোহাব্বতের কোনো কারণই বুঝতে পারছে না। জিয়ানা রুহানির কানে কানে আবারও বলে, ইউ ক্যান কনফেস ইউর লাভ। বাইরে অনেক প্রেস অপেক্ষা করছে তোমাদের জন্য, এটাই মোক্ষম সুযোগ। এখন যেতে হবে আমার, বাই বিউটিফুল। বলেই নিবিড়কে চিনেই না এমন ভাব করে নেমে আসে স্টেজ থেকে। নিবিড়ের পাশের ওয়েটারকে বলে, আমি ওয়েটিং রুমে একটা ভালো নামি ব্র্যান্ডের স্যুট রেখেছি, ওটা আপনি নিয়ে নিতে পারেন। ইটস গিফট ফর ইউ অ্যান্ড ইউ আর সো হ্যান্ডসাম। ওয়েটার হিসেবে একেবারেই মানাচ্ছে না, ইউ লুক লাইক ইয়াং টম ক্রুজ। তারপর একটা চোখ মেরে চলে আসে সেখান থেকে। নিবিড়ের চোয়াল শক্ত হয়ে ফেটে যাওয়ার জোগাড়, কিন্তু ভাবমূর্তি অপরিবর্তিত রেখেছে। সে চায় না এখানে কেউ জানুক জিয়ানা নিবিড়ের স্ত্রী। এমনিতেই শকুনের অভাব নেই। নাচতে নাচতে এই মেয়ে এমন পার্টিতে চলে এসেছে। ফ্ল্যাটে গিয়ে উচিত শিক্ষা না অনুচিত শিক্ষা দেবে আজ একে। জিয়ানা বের হবে, তবে একজন ওয়েটার বলে তাকে অপেক্ষা করতে। নিবিড় স্যার বের হলে তার যাওয়ার অনুমতি আছে। জিয়ানা বলে, নিবিড় স্যারকে আমি চিনি না, আমি এসেছি একা, যাবো একা। তাহলে মিস আপনার মেম্বারশিপ কার্ডটা একটু কাউন্টলি শো করুন প্লিজ। এইবার জিয়ানা বাধ্য হয়ে পাশের ডিভানে বসে। মেহেদি অফার করলো একসাথে ফেরার, কিন্তু জিয়ানা এই লোকের মুখও দর্শন করতে চায় না। আর মুখ না যেন ম্যানহোলের ঢাকনা খুললেই বিশ্রী গন্ধ। পাশে দুইজন ঝাঁকানাকা আর্টিস্ট কাম ডান্সিং স্টার যারা মহিলার খোশ গল্প করছে। কালো শাড়ি পরা ঝাঁকানাকা মহিলা বলছে, আপনার এই রুবি আংটিটা প্রচণ্ড সুন্দর ভাবি। গোল্ডেন শাড়ি স্লিম আন্টি বলে, Oh, thanks a lot. You know this one from Italy? Italy? Oh my gosh. How much is this? Don't know. It was totally gift. You are lucky enough. জিয়ানার কান ঝালাপালা হয়ে যাচ্ছে এদের ওভার উচ্চারণ শুনে। কানের রক্তক্ষরণও শুরু হতে পারে যে কোনো মুহূর্তে। এরা এভাবে জিহবা আটকে কথা বলে কেন? এদের কি পোলিও খাওয়ানো হয় নাই? ইতালি একে ইটলি, টোটালিকে টুঠালি, লাকিকে লাখি। ইয়াক উচ্চারণের ধর্ষকেরা। এদের যাবজ্জীবন কথা না বলার শাস্তি দেওয়া উচিত। মেজাজ যখন তুঙ্গে নিবিড়ের সামনে রুহানি ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে কি জানি রিকোয়েস্ট করছে। সেটা দেখে মনে মনে নিজের উদ্ভাবনীয় অদ্ভুত গালি এইগুলা আওড়ানো শুরু করলো। আর কল্পনা করে অদ্ভুত সব কাণ্ড ঘটেছে রুহানি আর নিবিড়ের। এর মাঝে একটা হচ্ছে নিবিড়ের কারেন্টের শক লেগেছে, সারা শরীর কেঁপে কেঁপে ঝিমাচ্ছে সে। রুহানি নিবিড়কে বাঁচাতে এগিয়ে নিজে শক্ট হয়ে গেল, পাগলদের মতো উস্কো খুস্কো হয়ে উঠছে। আর জিয়ানা গিয়ে নিচ পায়ের চামড়ার স্যান্ডেল দিয়ে দুইজনা নিতম্বে মেরে মেরে কারেন্ট ছড়াচ্ছে।
খেলখিলিয়ে হেসে ওঠে নিজের অদ্ভুত চিন্তার জন্যে। আশেপাশে অনেকেই তাকায় হাসির শব্দে। জিয়ানা তাদের তাকানো দেখে হাসি বন্ধ করে, কিন্তু হাসি থামে না, তাই আবার খারাপ চিন্তা শুরু করলো। কারেন্টের শকটে দুইজনই ইন্নালিল্লাহ হয়েছে। জিয়ানা এবার নিবিড়কে ধরে কান্না করছে, কিন্তু পাশে তাকে রুহানির শাকচুন্নি মার্কা চেহারা দেখে কান্না বাদে হো হো করে হেসে উঠল। আবার পার্টি শেষ করে নিবিড় আর রুহানি বের হয়। জিয়ানার মনে হলো এটা মাইয়া না, এটা চুইংগাম। পারে না নিবিড়ের শরীরের সাথে চিপকে লেগে থাকতে। ড্রেস একটা পরেছে, ক্লিভেজ পুরোটাই দেখা যাচ্ছে। একটু ফু দিলেই সেন্টারের ডট প্রদর্শিত হয়ে যাবে। আবার নিবিড়ও সেও কেমন মধু মধু করে কথা বলছে, অথচ জিয়ানার সাথে একটা কথা ভালো বললে পরেরটা চর না হয় গলা টিপা। জিয়ানা মনে মনে কঠিন প্রতিজ্ঞা করে পুরুষের চরম আবেগের মুহূর্তে সে টুপ করে বাথরুমে ঢুকে যাবে। জিয়ানার ধ্যান ভাঙে প্রেসের প্রশ্নে। স্যার, আপনার নামে শুনেছি মামলা হয়েছিল, আর আপনি কাল থানায় ছিলেন সারা রাত। তাহলে এত জলদি কিভাবে বের হলেন? সন্দেহের খাতিরে ওনারা এনকোয়ারির জন্য গিয়েছিল। আপনারা তো জানেনই পলিটিক্যালি কত রকম সন্দেহের শিকার হতে হয় আমাদের। এটাও তেমন কিছু একটা ছিল। অন্য একজন প্রশ্ন করে, ধর্ষণের পর খুনের মামলা হওয়ার কথা ছিল শুনেছি। এত বড় কথাটা অপরাধের সাথে আপনাকে জড়াতে আপনার ভবি ব্যক্তি কি? অবশ্যই সুখকর কিছু না। আমাদের ক্যারিয়ারে যেমন অঢল সম্মান আছে, তেমনই অসম্মান কিছু কম করি না আমরা। আপনাকে থানায় নেওয়ার পর সাভারে অসংখ্য বিশৃঙ্খলা হয়েছে। এগুলো কি আপনার পার্টির ছেলেপিলে ছিল? অবশ্যই না। আমার পার্টির মূলনীতি হচ্ছে অহিংস রাজনীতি। তাছাড়া পার্টির প্রতিটা ছেলে সারাদিন রাত আমাদের জন্য না খেয়ে থানার সামনে অহিংসা আন্দোলন করেছে। আমরা যদি তৃণমূল পর্যায়ে ছেলেপেলে সামলাতে না পারি, দেশ সামলাবো কিভাবে? পেছন থেকে একজন প্রশ্ন করে, শোনা যাচ্ছে রেজাউল সরকারের সাথে আপনার অভ্যন্তরীণ কোন্দল চলছে, এটা কি সত্যি? কন্দন চললে কি ওনার পারিবারিক প্রোগ্রামে থাকা হতো? একটা ব্যক্তিগত প্রশ্ন স্যার। আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই, তাই ব্যক্তিগত কোনো প্রশ্ন করবেন না। জিয়ানা এবার নিজের ফোনের ক্যামেরা অন করে ভিড়ের মাঝে থেকে প্রশ্ন করে, সাভার থানার প্রতিটা ওয়ার্ডে কাল সারাদিন আর রাতে লুটপাট হয়েছে। অসংখ্য ক্ষুদ্র ছোট ব্যবসায়ী, বৃহৎ ব্যবসায়ী পথে বসে যাবে। এতে আপনারা কি পদক্ষেপ নেবেন এর জন্য? নিবিড় স্বাভাবিকভাবে উত্তর দেয়, অবশ্যই আমরা জড়িতদের ধরতে পুলিশকে সাহায্য করব। আইনের কাজে যদিও পার্টির হস্তক্ষেপ গ্রহণযোগ্য না। যতটুকু জেনেছি এই ক্লাবে প্রোগ্রাম করতে প্রায় $1/2 কোটি মিনিমাম লাগে, যা দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতিপূরণ সম্ভব হতো। সেটা না করে আপনি বান্ধবীর বার্থডে সেলিব্রেট করছেন। এটা কি একটা অরাজনৈতিক আচরণ নয় স্যার? জিয়ানার প্রশ্নে বাকি সবাই তার দিকে অবাক নেত্রে চায়। ক্ষমতাসীনদের নম করে নরম প্রশ্নেই করা এই দেশের প্রেসের কাজ, তাই তো পাবলিক নাম দিয়েছে হলুদ সাংবাদিক। কেউ কেউ ব্যঙ্গ করে বলে সাংঘাতিক। এই মেয়ে কোত্থেকে এসে এমন কড়া প্রশ্ন করছে? রুহানি অবাক হয়। সুইট জিয়ানা হঠাৎ কেমন রুক্ষবাসী হয়ে যাওয়ায় নিবিড় ঠোঁট কামড়ে বলে, ম্যাডামকে দেখে স্টুডেন্ট মনে হচ্ছে? প্রফেশনাল কেউ ছাড়া আমি যদিও উত্তর দেই না, তবু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যেহেতু উত্তরটাতে হলো এই ক্লাব বুকিং দিতে হয় মাসখানেক আগে থেকে উইথ ফুল পেমেন্ট, তখন তো নিশ্চয়ই কেউ জানতো না গতকাল লুটপাট হবে। আর একটা ইনফরমেশন, আমার ক্যারিয়ার মাত্র শুরু, এক্সট্রা বিজনেসও নেই যে আমি অ্যাফোর্ড করতে পারবো এমন লাক্সারিয়াস ক্লাবের প্রোগ্রাম কস্ট। আপনার কথা মতো আমার বান্ধবীর বাবাই অ্যারেঞ্জ করেছে সব, আমি জাস্ট ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করছি। আর কোনো প্রশ্ন নয় প্লিজ, আমরা অনেক ক্লান্ত। বলেই নিবিড় ভিড় ঠেলে বের হয়ে যায়। জিয়ানাও সুযোগ পেয়ে চিপাচাপা দিয়ে লুকিয়ে বড় রাস্তায় এসে পড়ে। আশেপাশে এখানে কোনো গাড়ি পাবে না, ভিআইপি এরিয়া হওয়ায় সবাই প্রাইভেট কার ইউজার, তাই সিদ্ধান্ত নেয় হেঁটে লেগুনা 2 পার হতে পারলে সিএনজি পাবে। কিছুটা যেতেই বিধিবাম একজন বাইকার হার্ট ব্রেক করে জিয়ানার সামনে দাঁড়ায়। জিয়ানা হঠাৎ ঘাবড়ে যাওয়াতে হাতের শপিং ব্যাগ রাস্তায় পড়ে যায়। সেই ব্যাগ তুলতে তুলতে মুখ থেকে বের হয়, বালের ড্রাইভার, হ্যাঁ? নাকি মাইয়া মানুষ দেখলে শরীরের কুড়কুড়ানি বেড়ে যায়? যত সব বাতেলা পাবলিক। খেয়াল করে দেখে হেলমেট পরা হলেও এটা নিবিড়। ঢোক গিলে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? বাসায় গিয়ে সালামের উত্তর দিব। আস কই গোঠো বলেই হাতে শপিং ব্যাগ কেড়ে নিয়ে সামনে ঝুলে আর প্রশ্ন করে, কি এটা? গু, আপনি যান, আমার একটা কাজ আছে। বলেই হাত বাড়ায় ব্যাগ নেওয়ার জন্য, কিন্তু নিবিড় বাধা দিয়ে বলে, এই সত্যি কাজ আছে, আপনার কসম। 2 আরে
দূর, এমন করেন কেন? আপনি থানায় থাকলেই ভালো। বলেই উঠে বসে বাইকে মাঝখানে বিস্তার গ্যাপ রাখে। নিবিড় বাইক স্টার্ট করে কড়া এক টান দেয়। এক টানে জিয়ানা নিবিড়ের পিঠে আছড়ে পড়ে। জিয়ানা সরে না গিয়ে হাত দিয়ে হেলমেটের ফাঁক দিয়ে নিবিড়ের গলা জোরে চেপে ধরে বসে। নিবিড় হো হো করে হেসে বলে, এমন পিঁপড়ার মতো চাপড়ে আমার কিছুই হবে না জিএম কাঠি। এনার্জি জমিয়ে রাখো, আজ তোমার খবর আছে। জিয়ানা সবে পিছনে থেকে ভেঙায়। জীবন কাঠি, খবর আছে। লুকিং গ্লাসে নিবিড় পুরাটাই দেখে মুচকি হাসে। মাঝামাঝি রাস্তায় এসে নিবিড় একটা নির্জন রাস্তায় টং দোকানের সামনে বাইক থামায়। আলোর বিক্ষেপণ শুরু হয়। আকাশ লাল হয়ে উঠেছে। ধরণীতে দিনের আলো নিভু নিভু। পাখিরা বাসার অভিমুখী সাই সাই করে দ্রুতগতিতে থেকে থেকে হাইওয়েতে গাড়ি ছুটে যাচ্ছে। এমন মায়াবী পরিবেশ মন ভালো করার জন্য যথেষ্ট, কিন্তু নিবিড়ের মন ভালো হচ্ছে না। স্মোক না করলেই মেজাজ আপাতত ভালো হবেও না। জিয়ানা বাইকে বসেই বলে, থামলেন কেন? স্মোক করবো বলে। দোকানে ঢুকে এক প্যাকেট সাদা ধূম্রশলাকা কিনে বের হয় নিবিড়। জিয়ানাও বাইক থেকে নেমে পাশের বড় একটা শাইরিস বা শিলকড়াই গাছের নিচে দাঁড়ায়। গ্রীষ্মের শেষ হওয়ায় ফুল থেকে লম্বা লম্বা ফল ঝুলছে সারা গাছময়। এই গাছের ফুল জিয়ানার খুব পছন্দ। মৃদু একটা সুঘ্রাণ থাকে। চোখ ধাঁধানো শুভ্র আর গোলাপি ফুলগুলো মনোরম। সিগারেটের গন্ধে জিয়ানা পাশে ফিরে দেখে নিবিড় নাক মুখ দিয়ে ভনভন করে ধোঁয়া ছাড়ছে। কপাল কুঁচকে জিজ্ঞাসা করে, ধোয়াও খাওয়া যায়? কেমন লাগে? দেন তো একটান খেয়ে দেখি। খেতে চাও? চলো। বলে জিয়ানাকে টেনে গাছের আড়ালে নিয়ে নিজের আগুনে পোড়া অধর মিলিয়ে দেয় জিয়ানার অধরে। জিয়ানা চোখ বড় বড় করে তাকে কিল ঘুষি দিতে থাকে নিবিড়কে। তীব্র ঝাঁঝালো ধোঁয়াময় স্বাদে তার মুখের তালু জ্বলে যাওয়ার উপক্রম। নিবিড় জ্বলন্ত সিগারেট দুই আঙ্গুলের মাঝে নিয়ে সে হাত দিয়ে চেপে ধরে কোমরার আরেক হাত দিয়ে ঘাড়। জিয়ানা শরীর নাড়াচাড়া না করতে পারলেও হাত পা ফ্রি। হাঁটু উঠিয়ে যখন আঘাত করবে হুট করে ছেড়ে নিবিড় পিছিয়ে গিয়ে বলে, কেমন লাগে? একবারে বোঝা যায়নি, আবার আসুন। নিবিড় বিনা সংকোচে এগিয়ে গেল। জিয়ানা এবার আর সুযোগ দিল না তাকে। নিজে আগ বাড়িয়ে অধর আঁকড়ে ধরে সামনে দুই কর্তন দন্তের সাহায্যে চেপে ধরে নিবিড়ের অষ্টপুট। নিবিড় খুনাক করে অনুমান করতে পারেনি কোনো মেয়ে এই কাজ করতে পারে। ঠোঁট কাটতে থাকলেও কোনো রিয়াকশন দেখালো না নিবিড়। জিয়ানার শক্তি দিয়ে কামড়ে ধরার ফলে জিহ্বায় যখন নোনতা স্বাদ লাগলো তখন ছেড়ে দিয়ে থুতু করে বলে, আপনার কেমন লাগলো? বিনা অনুমতিতে এমন আচরণ করলাম, আমি আপনাকে খুন করব সুখ। আসো করো। জিয়ানা এগিয়ে গেলে নিবিড় কাটা ঠোঁট দিয়ে লম্বা টান দিয়ে ফেলে দেয় সিগারেট। তারপর জিয়ানার দুই হাত নিজের এক হাতে পেছনে আটকে আবার অধরের দিকে এগিয়ে বলে, তোমার প্রতিটা অবদত্ত শাস্তি পাবে এখন থেকে। এখন শাস্তি তো আর অনুমতি নিয়ে দেওয়া যায় না, তাই না? জিয়ানা দাঁতে দাঁত চেপে বলে, এগুলো শাস্তি নাকি নিজের লালসা মেটানো? তোমার জন্য শাস্তি, আমার জন্য যা ইচ্ছে ভাবতে পারো। বলে টেনে বাইকের কাছে এনে ইশারা করে বসতে। থমথমে মুখে জিয়ানা উঠে বসে বাইকে। আর ভাবতে থাকে জিয়ানা যেন ইঁদুর আর নিবিড় বিড়াল। তাকে ঠিক ইঁদুরের মতো করে যেমন ইচ্ছা খেলছে। শরীরটা মেয়ে মানুষের হওয়ায় কত কমজোরি সে। কি হলো এত ট্রেনিং ফেনিং করে? সেই তো কোনো ছেলের সাথে পারে না। না পারে না কে বলেছে? কিন্তু এই লোকের সাথে পারে না কেন? একাই দুই তিনজন পুরুষকে জিয়ানা কাবু করতে পারে, তবে জিয়ানার মন আর শরীর কি এই লোকের কাছে দুর্বল? এই জন্য কি মাথা কাজ করছে না? কবে একদিন ইচ্ছে মতো প্যাদানি দিতে পারবে। ঠিক আছে, শক্তি দিয়ে না পারুক, অন্য কিছুতে অ্যাপ্লাই করতে পারে। বাঁকা হাসে মনে মনে। পৃথিবীতে মেধার জোরে বিখ্যাত কোনো কিছু আবিষ্কার হয়নি, হয়েছে কৌতূহলী মস্তিষ্কের কৌতূহলের জন্যে। দেখা যায় বড় বড় বিজ্ঞানী সবাই প্রচণ্ড কৌতূহলী ছিলেন এবং তাদের পাঠ্যগত মেধার অবস্থা আহামরিও ছিল না। জিয়ানাও যে কোনো বিষয় একবার মাথায় ঢুকলে সেটার বিষয়ে কৌতূহল থাকে আকাশচুম্বী। ছোট থেকেই ডান পিঠে হওয়ায় ডর ভয় অন্যদের তুলনায় কম। বাঘ ঘুমালে নাক ডাকে কিনা এমন কৌতূহল জাগলে সে বাঘের খাঁচায় ঢুকে যাবে অনায়াসে। সেখানে নিবিড় আর কি? তাই তো সুবোধ বালিকার মতো নিবিড়ের কমান্ড মেনে পেছন পেছন ফ্ল্যাটে ঢুকে। তার এখন নিবিড়কে জানার কৌতূহল। একবার মনে হয় এই লোক আগাগোড়া ভণ্ড, আবার মনে হয় অতটাও খারাপ না। চাইল্ডহুড ট্রমায় এমন হয়েছে, সেই ট্রমাটা আসলে সত্যি কিনা এটা জানার তার যত কৌতূহল। ভাবতে ভাবতে ফ্ল্যাটে ঢুকে নিবিড়ের পেছন পেছন মাথা নিচু থাকায় নিবিড় যে সামনে ছিল সেটা দেখেনি। তাই তার হাঁটা থাকে তখন যখন নিবিড়ের বুকে ঠ্যাস লাগে। মাথা উঁচু করে পিটপিট করে তাকায়। বেশ শক্ত কামড় দিয়েছিল একসাথে, বাম পাশের দুই ঠোঁটই কেটে গেছে। ওভার থিঙ্কিং শেষ? জিয়ানা হাত উঠিয়ে ঠোঁটের কাটা জায়গা ছুঁয়ে বলে, আপনি এত অদ্ভুত কেন? কতগুলো মানুষের ক্ষতি হয়েছে জানেন আপনি? জি জানি। রেজাউলের খাস লোকদের সব লুট হয়েছে, সাধারণ পাবলিকদের কিছু হয়নি। তোমার অনুসন্ধান ফেল করেছে এবার। বাজারে একঢালা লুটপাট হয়েছে, আমি নিজ চোখে দেখেছি। হ্যাঁ, কিছু সাধারণ জনগণের ক্ষতি না হলে ব্যাপারটা সন্দেহজনক হয়ে যাবে না?
তাহলে বলুন, স্বাধীনতা, গণতন্ত্র, এসব বোগাস সব? হ্যাঁ, সেটাই। এই দেশের জনগণ মনে করে স্বাধীনতা হচ্ছে ছেলের হাতের মোয়া কিংবা গাছের পাতার ফল। রাজনীতিবিদরা পেরে তাদের হাতে দিবে, আর তারা সেটা ঘরে বসে উপভোগ করবে। দেশের সাথে কতজন রাস্তায় নামে, অন্যায়ের বিরুদ্ধে কতজন প্রতিবাদ করে, নিজের কাজ সবার আগে দ্রুত হাসিল করার জন্য ঘুষ কাটা দেয়, এমনকি সামান্য ট্রেনের টিকিটের জন্য লবিং করা এই দেশের মানুষের স্বভাব। এখানে প্রতিটা মানুষ অসৎ। ঠিক ঠিক, সব মাঝে গু খায়, নাম হয় মাগুরের। তেমনি প্রতিটা মানুষই অপরাধী, নাম রাজনীতিবিদদের। তবে পার্সেন্ট ধরে কথা বলুন সুখ। দেশে যদি একজন ইমানদার লোক থাকে আর আপনি তাকে সবার মাঝে ফেলেন, পাপটা আপনার খাতাতেই লেখা হবে। সামনে থেকে সরুন, লম্বা খাম্বা। বলেই হাত দিয়ে সরিয়ে ভেতরে ঢুকে জিয়ানা নিবিড় হুডির টুপি ধরে টেনে কাছে বলে, আগে হিসাব চুকাও। কিসের হিসাব? টই টই করে কোথায় কোথায় ঘুরছো? সজল তোমাকে খুঁজে পায়নি কেন? মেয়েদের সাথে এত দূরে একা গেছো কেন? কাল বস্তিতে সারা ছিলে কেন? পার্টিতে আমার ড্রেস পরেছিলে কেন? কেন? ওইটার অনেক হ্যান্ডসাম, তাকে চোখ মারা? নিজের চোখ মুখে দোষ এমন করছে কেন? আরে থামেন থামেন, এত প্রশ্ন একবারে করলে উত্তর দেবো কি করে? জান আগে ওয়াইনম্যান লাগান ঠোঁটে। আর আমার ক্ষুধাও লেগেছে। আপনার পিপির পার্টিতে ভুজুং ভাজুং খাবারে আমার পেট ভরেনি। পিপি? আপনার পরকীয়া প্রেমিকা। আপনি এখন বিবাহিত না? বিবাহিত হয়ে প্রেম করলে সেটা তো পরকীয়াই বলে তাকে। খরগোশের মতো বউ থাকতে আমি প্রেম করতে যাবো কোন দুঃখে? জিয়ানা নিজের দাঁতে হাত দিয়ে বলে, আমার দাঁত ব্যালেন্স আছে, খরগোশ হতে যাব কোন দুঃখে আমি? নিবিড় নিজের দুই হাতে জিয়ানার দুই গাল আজলায় দিয়ে বলে, চোখগুলো যে খরগোশের মতো, তার বেলায়? জিয়ানা কপাল ভাঁজ করে বলে, আজাইরা, আমার চোখ নর্মাল, আপনারও এমনই। নিবিড় ছেড়ে দেয় জিয়ানাকে। তার এই মেয়ের সান্নিধ্যে আসলে উল্টাপাল্টা চিন্তা ঘুরে মাথায়, নিজেকে নিজেই চিনতে পারে না। না, তার কঠিন তপস্যা করতে হবে। নারী জাতি হচ্ছে পৃথিবী ধ্বংসের কারণ। এদের চলনায় পড়ে মহারথীরাও ধ্বংস হয়েছে। পুরো ট্রয় নগরী ধ্বংসের কারণ একজন নারী। ভেতরে যেতে যেতে বলে, ফ্রেশ হয়ে নাও, খাবার অর্ডার করেছি আমি। নিবিড় ওয়াশরুমে ঢুকলে জিয়ানা উকি মেরে দেখে ফটাফট নিজের কাজে লেগে পড়ে। ব্যাটার চোখে যে কামনা সেটা তো আন্ধাও বলতে পারে। কথায় কথায় চিপকা চিপকি করা আজ বের করবে। আজ তো নিবিড়কে নাকানি চুবানি খাওয়াবে। মনে মনে ভেবে হো হা করে হাসি নেয়। আধা ঘন্টা পর নিবিড় বের হয় ওয়াশরুম থেকে। শাওয়ার নিয়ে সে সপ্তাহে 3 দিন স্টিম বাথ নেয়, তাই আজ দেরি। কিন্তু চারিপাশ অন্ধকার, ব্ল্যাকআউট হওয়ার কথা না। অ্যাপার্টমেন্টে জেনারেটর আছে, সুইচ বোর্ডের লাল আলোতে বুঝলো জিয়ানা ইচ্ছা করে অফ করে রেখেছে, তাই গর্জে উঠে জিয়ানা বলে। পর মুহূর্তে লাইটার জ্বালানোর শব্দ হয়। একটা ক্যান্ডেল জ্বলে উঠল রুমের এক সাইডে। ক্যান্ডেলের আলোয় ভেসে উঠল একজোড়া লাল টকটকে অধর। নিগুড়ো ক্যাটক্যাটে অন্ধকারের মাঝে একটা আলোর পুলের মাঝে লাল টকটকে ঠোঁট জোড়া। কোনো সদ্য ফোটা পদ্মের চেয়ে কম লাগছে না নিবিড়ের কাছে। এটা কোনো মানবী হতেই পারে না। এ তো সাক্ষাৎ মায়াবী নারী, ম্যাগনেটিক পাওয়ার আছে যার। নিবিড়ের শরীর আত্মা সমগ্র টেনে নিচ্ছে নিজের কাছে। না, এই হবে হয়তো 100 আফ্রোদিতি দেবীর পূর্ণ ভাষণ। না না, ক্লিওপেট্রাও এর ধারে কাছে নয়। পৃথিবীতে যত কবিতা সব এই রক্তকরবী অধরের জন্যই রচিত। যত মানব সন্ন্যাস হয়েছে সবাই একে পাবে না বলেই সন্ন্যাসী জীবন বেছে নিয়েছে। এই লোচনে চেয়ে চেয়ে নিবৃত্ত পলিটিক্স ছেড়ে হিমালয়ে বসে শায়েরি লিখতে পারবে বছরের পর বছর। এই তো তার নীতিহীন জীবনের একচ্ছত্র নীতির আলো। কে বলে নিবিড়ের কেউ নেই? এই তো নিবিড়ের মহামূল্যবান পরশ পাথর, যার ছোঁয়ায় কঠিন পাথুরে জীবন। শীতল ঝর্ণার আগমন ঘটেছে, তীব্র শীতের পরম নরম বসন্তের ফুল ফুটেছে, যার অবাধ্যতায় ভণ্ডল হয়ে যায় অলিখিত প্রোটোকল, যার খিলখিল শব্দে হাজারো ময়ূরী পেখম তুলে নৃত্য করে, যার সংস্পর্শে দুদণ্ড শান্তি মেলে অশান্ত অসুখের জীবনে। জিয়ানা হেলে দুলে এগিয়ে এলো নিবিড়ের কাছে। নিবিড়ের চোখে মুখে একরাশ মুগ্ধতা। যাক, প্ল্যান কাজে দিয়েছে। জিয়ানা মনে মনে ভাবে বেটা তোকে খুন করব কামনার বিষে। তাছাড়া সত্যি সত্যি নিবিড়ের নারী ঘটিত ফোবিয়া যদি থাকেও আজ প্রমাণ হয়ে যাবে। সেফটির জন্য একটা কাঁটা চামচ কোমরে গুজে রেখেছে, ঘাড়ে গেঁথে দিবে বেশি বাড়াবাড়ি করলে। নিবিড়ের ঘোর কাটানোর জন্য জিয়ানা শীষ বাজায়, পরক্ষণেই মনে পড়ে, এই যা পরিবেশটাকেই ঘেটে দিলাম। কই আমি হেলে দুলে নিকুরপাট প্লে করব তা না, বখাটেদের মতো শেষ দিতাম। জিয়ানা, তুই নিজেই নিজের বড় শত্রু। নিবিড়ের ঘোর কাটে, তবে মন্ত্রপুতের ন্যায় এগিয়ে এসে আজলায় ভরে জিয়ানার মুখ উপরে ওঠায়। মুগ্ধ নয়নে জিজ্ঞাসা করে, শাস্তি সব মাফ করে দেব, একটা প্রশ্ন উত্তর দাও। প্লিজ গো অ্যাহেড। এই সাজের অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি আমার জন্য সেরেছ?
জিয়ানা থতমত খেয়ে আইঢাই করে বলে, অন্য উদ্দেশ্য থাকবে কেন আপনার জন্য? রিগ্রেট করবে না তো? জিয়ানা মনে মনে ভাবে, দূর বেটা, এগুলো কথা ছাড়। জিয়ানা এগিয়ে এসে নিবিড়ের উন্মুক্ত বুকে তর্জনী আঙ্গুল দিয়ে আকুলি বিকুলি করে। হটেস্ট বেটার সেন্ট পারসেন্ট। মনে মনে বললেও মুখে বলে, আপনি আমার স্ত্রী। দূরের তিরিকে কি বলি আমি আপনার স্ত্রী। আমার উপর আপনার পূর্ণ হক আছে। এখানে রিগ্রেটের কি আছে? এসকেপিস্টের মতো নিবিড় আমি একেবারে ভাবতে পারি লেপ্টে না যায় নিশ্চয়ই। জিয়ানার সাথে, দুই হাত জিয়ানার উন্মুক্ত কোমরে, নজর জিয়ানার চেহারাময় ছুটে চলেছে। জিয়ানা মাথা তুলে বলে, এইভাবে তাকাবেন না কাবলিওয়ালা। আপনার এই ধারালো চাহনি একটা নারীর হৃদয়ের জন্য মারাত্মক যন্ত্রণার। হায় মেমার যাওয়া। বলেই মাথা ঠেকায় নিবিড়ের বুকে। আজ মনে হচ্ছে এটিংয়ে তুমি একেবারে কাঁচা জিনিয়া। বলে কোমর থেকে টান দিয়ে কাঁটা চামচ বের করে ফ্লোরে ফেলে দেয়। তারপর চিবিয়ে চিবিয়ে বলে, সেই প্রকৃত পুরুষ যে নিজের তীব্র কামবাসনাকে দাবি রাখতে পারে, নিজের চাহিদাকে যে কোনো মাধ্যমে মেটানোর পুরুষত্ব নয়, সেটা পশুত্ব। কারণ পশুত্ব কোনো বাজ বিচার কিংবা আবেগ বিবেক নেই, বুঝছো? আমাকে অন্য কারোর সাথে গুলিয়ে ফেললে ভুল হবে। আমার মনের আর শরীরের শান্তি তোমাতেই নিহিত। তার মানে এই নয় যে ছলনা করবে আমার সাথে। বের হও রুম থেকে এক্ষুনি, আউট! বলেই টেনে রুম থেকে বের করে দিয়ে মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে দেয়। জিয়ানা ব্যাক্কেল হয়ে দাঁড়িয়ে থেকে ভাবে, এটা কি হলো? ঘোল খাওয়াতে যে নিজেই ঘোল খেয়ে ঢোল হয়ে গেল। যা শালা, চতুর মানুষের সাথে পেরে ওঠা কঠিন। একজন মতিন্না মার্কা জামাই পেত, সারাদিনে নাকে দড়ি দিয়ে ঘুরাতো। জিয়ানা দরজায় নক করে বলে, ওই বেটা বদ, কি অ্যাক্টিং করেছি হ্যাঁ? এই ঘরে আপনি ছাড়া কে আছে? জিনের জন্য সেজেছি নাকি? ফালতু আদমি কাহিকা। নিজে এসে চুমাচাটি করবে, আমি গেলেই দোষ। কাঁটা চামচ রেখেছি কন্ট্রোল করার জন্য, আপনার স্পিরিট ব্রেকার হিসেবে। ভারী ট্রাক রাস্তায় চলে যেমন স্পিড ব্রেকার দিলে রাস্তায় ক্ষতি কম হয়, তেমনি এই কাঁটা চামচ আমার ক্ষতি আটকাতে হেল্প করতো। ভণ্ডলোক, ভালোর কাল নাই তাই না? আমার কাপড় চোপড়গুলো দেন। এই সংসেজে বসে থাকা আর পসিবল না। নিবিড়ের রাগ কমে আসে জিয়ানার উল্টাপাল্টা লজিক শুনে, কিন্তু দরজা খুলে না। এদিকে জিয়ানা বসে থাকতে থাকতে সোফায় ঘুমিয়ে পড়ে। ঘন্টাখানেক পর নিবিড় বের হয় রুম থেকে। এখনো লাইট অন করেনি। সেই মোমটা এখনো টিম করে দ্রুতি ছড়াচ্ছে টি টেবিলের একপাশে। নিচে একটা পাটের গ্লাস হোল্ডার দেওয়া। জিয়ানার আক্কেল দেখে অবাক হয় নিবিড়। মোমটা প্রায় শেষের পথে, আর মিনিট খানেক পরে আগুন লেগে যেত হোল্ডারে। টিভিতে ডোরেমন চলছে। নবিতা ডোরেমনকে চিপকে ধরে বড় বড় মুখে কি যেন বলছে। টিভির আলো সোফায় আধো ছায়ার জিয়ানাকে দেখে যাচ্ছে স্পষ্ট। শাড়ি গায়ে কম, ফ্লোরে বেশি পড়ে আছে। টিভি আর মোমের আলোয় ঘুমন্ত জিয়ানাকে অপার্থিব লাগছে। নিবিড় নিজের অজান্তে এগিয়ে যায়। কাছে গিয়ে এলোমেলো হয়ে আসে ভেতর আর বাহির। লিপস্টিক লেপ্টে এপাশ থেকে ওপাশ, স্লিভলেস ব্লাউজে উন্মুক্ত বিউটিবন আর ক্লিভেজে যেন সাক্ষাৎ সর্বনাশ নিবিড়ের জন্যে। আর তার নিচে নিবিড়ের দুর্বলতা, সেই কালো তিল যেটা জলজল করছে ফর্সা ত্বকে। নিবিড় ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে অনেকক্ষণ, তারপর আস্তে আস্তে আওড়ালো। কামনা বাসনা ইচ্ছা ও আশা বাড়তেই পারে, বাড়লে পিপাসা সেরকমই ঘটে যাচ্ছে সকলের জীবনে। নয় প্রতিকার, নয় প্রতিরোধ। মন চাই এই শরীরটা যাক স্বপ্নে। সুবীর সেনগুপ্ত। নিবিড় নিজেকে টেনেও সরাতে পারে না এই গভীর খাত থেকে। নিজের দুর্বল মুহূর্তে মানুষ সব ফালতু লজিক দাঁড় করায়। নিবিড়ও সেটাই করলো। তার স্ত্রী জিয়ানা, তাকে দেখার ছোঁয়ার সম্পূর্ণ অধিকার তার আছে। আগে কখনো কোনো নারীর প্রতি এই অনুভূতি আসেনি। জৈবিক চাহিদাহীন তো আর আসে না। নিজের পুরুষগত জিনের যে একটা আকাঙ্ক্ষা, সেটা তো অস্বীকার করার সুযোগ নেই। তাই আর কালক্ষেপণ না করে এগিয়ে যায়। আর তড়িৎ গতিতে জিয়ানার নেকে মুখ গুজে দিয়ে শ্বাস টেনে নিতে ব্যস্ত হয়ে পড়ল। জিয়ানা ঘুমের দফারফা। ওই মা বলেই চিল্লিয়ে উঠলে নিবিড় মুখ তুলে বলে, I could not honor it tonight, and for that I am not sorry at all. জিয়ান কাঠি, আমার কোনো দোষ নেই, তুমি নিজের চাপে নিজে পড়েছ। ঘুম ঘুম কণ্ঠে জিয়ানা বলে। কে যেন বলল যে পুরুষ নিজের কাম। নিবিড় জিয়ানার কথা বলতেই বন্ধ করে দেয় মুহূর্তেই। হাতে টিভির রিমোট খুঁজে অনুমানে বন্ধ করে দিল, কিন্তু ভুল বাটনে চাপ লেগে টিভি হোল্ড হয়ে যায়। অধৈর্য নিবিড় ছুঁড়ে মারে রিমোট। নবিতার ডোরিমন অবাক তাকিয়ে টিভির স্ক্রিনে। জিয়ানার নড়াচড়ায় নিবিড় বিরক্ত হয়।
শাড়ির আঁচল টেনে নামিয়ে হাত পিছমোড়া করে বেঁধে দেয়। সেটা দিয়ে জিয়ানা চিল্লাচিল্লি থামিয়ে অবাক হয়ে যায় নিবিড়ের উদ্ভট আচরণে। নিবিড়ের পাগলামি বাড়তে থাকে, সেটা জিয়ানা না থামাতে পারে আর না বাধা দিতে পারে। হাত বাঁধায় নড়াচড়াও করতে পারছে না। উন্মাদ নিবিড় পাগলামি শেষ সীমানায় এসে একটানে জিয়ানার ঊর্ধ্বাঙ্গের শেষ বস্ত্রটিও খুলে ফেলে। জিয়ানার আগে অপমানে কাঁদতে থাকে, তারপর নিজের ডান পায়ে সর্বশক্তি দিয়ে নিবিড়ের বুক বরাবর লাথি দিয়ে ফেলে দিয়ে চিল্লিয়ে বলে ওঠে, জানোয়ার, স্বামী বলে কি সব জায়েজ? একদম কাছে আসবি না, খবরদার। 500 টাকা দিলেই নিজের চাহিদা মেটাতে পারবি, এমন পল্লীর অভাব নেই। সেখানে যা। আমি জিয়ানা, ভালোবাসার অধিকার ছাড়া আমার একটা পশমের ছোঁয়াও পাবি না তুই। মরে যাবো তবু তোর ভোগের বস্তু হব না আমি। অপরদিকে নিবিড় ফ্লোরে পড়ে একবার উন্মুক্ত জিয়ানাকে দেখে, আরেকবার পাশের গ্লাস হোল্ডারে দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন দেখে। আচম্বিতে স্নায়ুতন্ত্রের প্রচণ্ড চাপ অনুভব হয় তার। চোখে ভেসে ওঠে 21 বছরের আগের ঘটনা। স্কুল থেকে বাড়ি ফেরার রাস্তায় পানি খাওয়ার পর নিবিড়ের যখন বোধ হয়, তখন অদ্ভুত অচেনা পরিবেশে নিজেকে আবিষ্কার করে। সেখানে সবাই অদ্ভুত পোশাক পরা। এর মাঝে একদল লাশবাহী কফিন আনে। সেটা থেকে এমন পচা গন্ধ আসছে যা থেকে পেটের নাড়িভুড়ি উল্টে আসে। পাশে ফিরে দেখে তার অন্য ভাইরা অচেতন হয়ে পড়ে আছে। তাদের সবারই হাত পা বাঁধা। মাঝ বরাবর একটা কুৎসিত কালো স্তম্ভের মতো লম্বা শিংওয়ালা ছাগলের মাথার মূর্তি, যার শরীরের নিম্নভাগ লাল কাপড় দিয়ে ঢাকা। এর মাঝে অনেকগুলো অল্প বয়সী মেয়ে আনে আরেক দল। মেয়েগুলোতে লাল রঙের অদ্ভুতভাবে সাজানো, মনে হচ্ছে রক্তে গোসল করানো হচ্ছে। সবাই ঝিমাচ্ছে। একজন বয়স্ক লোক একটা শামুকে করে পানি এনে প্রতিটা মেয়েকে খাইয়ে দেয়। এরপর মেয়েগুলা উন্মাদের মতো নাচ শুরু করে আর নিজেদের শরীরের কাপড় খুলতে লাগে। নিবিড় চোখ বন্ধ করে ফেলে, কিন্তু তাদের চিৎকার বারবার চোখ খুলের ঘটনা দেখতে থাকে। ভয়ে কবুতরের বাচ্চার মতো কাঁপতে থাকে ছোট শরীর। নীলুফার শিখানো দোয়া দুরুদ আজ কিছুই মনে পড়ছে না, তবু আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করে, কিন্তু মাঝামাঝি গিয়ে ভুল হয়। এর মাঝে মেয়েগুলোর হাতে এক প্রকার কালো ফুলের মালা দেওয়া হলো। তারা নেচে নেচে সেই মালা কুৎসিত মূর্তিটাকে পরিয়ে দেয়। তারপর আলখাল্লা পড়া লোক সবাই হাত ধরাধরি করে মেয়েগুলোকে মাঝখানে রেখে বিভিন্ন মন্ত্র পড়া শুরু করে। পরবর্তী ঘটনা দেখে নিবিড়ের স্নায়ুতে প্রেশার শুরু হয়। মনে হয় মানুষের জন্ম ভুল। মানুষের কাজ এতটা জঘন্য কি করে হতে পারে? নারী মানেই কি নোংরামি? সেই পানি পান করানো বৃদ্ধ কুৎসিত মূর্তির নিম্নাংশের কাপড় সরিয়ে দেয়। সেখানে থেকে উন্মুক্ত হয় লম্বা পুংজনন চিহ্ন, যেটা অত্যাধিক ধারালো। প্রতিটা মেয়েকে স্বেচ্ছায় মূর্তির সাথে সঙ্গম করে যতক্ষণ না হেমোরজিক শক হয়ে সে অজ্ঞান হয়ে পড়ে। একজন স্থূলকার বেটে প্রচণ্ড কৃষ্ণবর্ণের লোক এসে জ্ঞানহীন মেয়েগুলোর শরীর থেকে বুকের মাংস কেটে নেয়। এক বুকের মাংস আগুনে নিক্ষেপ করে, আরেক বুকের মাংস টুকরো করে সবাই ভাগাভাগি করে খাওয়া শুরু করে। নিবিড়ের বমি শুরু হয়। বমি করতে করতে সেন্স হারায় কয়েক দফায়। প্রতিবার সেন্স ফিরে মেয়েদের আর্তচিৎকারে। এরপর একেবারে সেন্স আসে রাতের শেষ প্রহরে। তাদেরকে পানি দিয়ে সেন্স আনানো হয়। তাকে দেখে তাদেরকে হাঁটু গেড়ে বসানো হয়েছে সে কুৎসিত মূর্তিটার সামনে। বড় খর্বকায় দা হাতে একজন বিশাল দেহি কালো লোক। পাশে মেহেদি আর তার পাশে জনি কাঁদছে। যে কাঁদে তাকে এসে চাবুক দিয়ে মারা হয় পিঠে। রাফিন 2বার পানি খাবো বলে, কিন্তু কেউ পানি দেয়নি। একজন এসে খুঁটিয়ে খুঁটিয়ে তার সারা শরীর দেখে যায়। তারপর হলুদের গুঁড়ার মতো ঝাঁঝালো কিছু একটা এনে তাদের সারা শরীরে মাখানো হয়। সেই মিশ্রণে নিবিড়ের ভ্রম হতে থাকে। জমিয়ার আসমান মিলে যেতে চায়। আচম্বিতে সবাই অফারিং শৌল বলে চিৎকার দিয়ে ওঠে। নিবিড় বুঝতে পারে তাদেরকে বলি দেওয়া হচ্ছে। একবার নীলুফা তাকে গল্পে বলেছিল, যা হয় তা মঙ্গলের জন্য হয় বলায় এক পণ্ডিতের জেল হয়, কারণ রাজার আঙ্গুল কেটে গেলে সেই পণ্ডিত এই কথা বলেছিল। কয়েক বছর পর সেই রাজা বনে শিকারে গেলে জঙ্গলিরা তাকে আটকায় আর বলির জন্য শুলে চড়ায়। পরে রাজার আঙ্গুল নেই বলে বলি দেয়নি, তাই ছেড়ে দেয়। নিবিড়ের মনে পড়ে কিছুদিন আগে পাড়ায় খেলতে গিয়ে তারা সবাই পাশের এলাকার ছেলেদের সাথে মারামারি করেছে। তে সবাই কম বেশি আহত হয়েছে। শুধু রনি পালিয়ে আসে, সে অক্ষত। নিবিড় মাথা ঝুঁকিয়ে বলে, আমরা সবাই আহত। আমার ডান পায়ের উড়িতে ঝিনুক দিয়ে কাটা, রাফিয়ান তার বাহুতে কামড়ের ক্ষত, জনি ভাইয়ের ভুরু কাটা। আমরা সবাই অসুস্থ। বৃদ্ধ লোকটা এগিয়ে এসে ওদের সামনে এসে বলে, তাহলে তো কার্য সম্পূর্ণ হবে না। সুস্থ স্বাভাবিক লেজ ছাড়া পাঠা লাগবে, এরা সবাই অসুস্থ। আরেকজন এগিয়ে এসে বলে, বৃদ্ধ বলল, এদের মাঝে একজনের নাম বললে নাই, এই ছেলে। নিবিড়কে ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করে কে কে অসুস্থ। নিবিড় আগায় না। রনি এবার শব্দ করে কেঁদে দেয়, কারণ সে নিজে নিবিড়ের সাথে সবচেয়ে বেশি খারাপ ব্যবহার করেছে। তার ধারণা তার নাম ইচ্ছা করে বলে নাই। নিবিড় চিল্লিয়ে বলে ওঠে, তুই আমার নাম ইচ্ছে করে বলিস নাই নিবিড়, তাই না? তুই এত স্বার্থপর এখন যে এরা আমাকে মেরে ফেলবে?
নিবিড় কথা বলতে পারে না। এমন মুহূর্তে সে ওইটুকু চিন্তা করে বলতে পেরেছে এটাই তো অনেক ছিল। মেহেদি, রাফিন সহ সবাই অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে থাকে নিবিড়ের দিকে। তারপর যখন রনিকে টেনে সামনে নেয় মেহেদি, জনি আর রাফিন সবাইকে দিয়ে উঠে শব্দ করে। একমাত্র নিবিড় স্তব্ধ হয়ে বসেছিল। তাদের সামনে রনিকে এক কোপে বলি দেয়। সেই রক্ত ছিটকে আসে তাদের চোখে মুখে। সবাই ভয়ে নিঃশংসতায় সেন্স হারায়, কিন্তু নিবিড় স্তব্ধ হয়ে বসেই থাকে। বহুক্ষণ পরে ঢলে পড়ে মাটিতে। সেই মূর্তির সামনে মশাল যেন এখানে পাটের গ্লাস হোল্ডারের আগুন। ফ্লোরে অর্ধেক গড়িয়ে পড়া জিয়ানার লাল শাড়ি যেন রক্তের স্রোত, পাশে উন্মুক্ত জিয়ানা সেসব মেয়েদের মতো। এমন দৃশ্যে নিবিড় নিজের মস্তিষ্কের স্থিতিশীলতা হারায়। সে ফিরে যায় সেই সময়, সেই নোংরা মেয়েগুলোর কাছে। সেই নরখাদকদের উল্লাস কানে বাজে। ফিনকি দিয়ে গরম রক্তের স্রোত নিবিড়ের পায়ের পাতা ভিজিয়ে দিচ্ছে এমন অনুভূত হয়। আজ নিবিড়ের হাত উন্মুক্ত। সে একাই শেষ করে দিবে সবগুলোকে, নোংরা মেয়েগুলোকে। কাতিল করবে সব নরখাদকের দলকে, ধ্বংস করবে সেই নোংরা কুৎসিত মূর্তিটাকে। দ্রুত এগিয়ে যায় আর গিয়ে খপ করে গলা টিপে ধরে কাছের একটা মেয়েকে। মূলত মেয়েটা জিয়ানা। পেছনে হেলে পা সোজা হয়ে যায় জিয়ানার। হাতে বাঁধা থাকায় নিবিড়ের সুবিধা হয়। হাতের চাপ বাড়ায় নিবিড়। জিয়ানার চোখ বড় হতে হতে উল্টে যায়। জিহ্বা বের হয়ে আসতে চায়। দুই পায়ের উপর নিবিড় বসা, তাই সেটাও নড়াচড়া করতে পারছে না। নিঃশ্বাস যখন প্রায় শেষ, জিয়ানা ভাবে এই পর্যন্তই ছিল বুঝি তার জীবন। না সে ভালোবাসা পেল আর না দিতে পারলো। মনে সুপ্ত একটা ইচ্ছা ছিল সুখী যৌথ পরিবারে, সেটাও পাওয়া হলো না। একেবারে জানা হলো না সত্যিকারের ভালোবাসার স্বাদ কেমন, সত্যিকারের পরিবারে বেঁচে থাকতে কেমন লাগে, একজন সত্যিকারের ভালোবাসার মানুষের পাগলামিময় ভালোবাসা পেতে কেমন লাগে। এতিমখানা করা হলো না। এত না পাওয়া নিজেই বুঝি তার জীবন প্রদীপ নিভে গেল। হায় আল্লাহ, তবে কেনই বা পাঠালে? তবে এই শেষ মুহূর্তে সে তো বলে যেতেই পারে সুখকে যে ছেলেদের নাকি প্রেমে পড়তে 8 সেকেন্ড লাগে আর মেয়েদের কমপক্ষে 15 দিন, কিন্তু জিয়ানার লেগেছিল 48 ঘন্টা। এত কিছু বলার সময় নেই। জীবনের শেষ দম ফেলার আগে মুখ দিয়ে উচ্চারণ করলো, সুখ, ভালোবাসি আপনাকে। নিবিড় হাত কেঁপে ওঠে। বাস্তবে সে কোথায় আছে যখন বুঝতে পারে মস্তিষ্ক আর নিতে পারে না। স্নায়ুগুলো একে অপরের থেকে যেন বিচ্ছিন্ন হয়ে গেল। চিন্তা বুদ্ধির ভারসাম্য নষ্ট হয়ে গেল পরক্ষণেই। শরীরে হাজার হাজার বৈদ্যুতিক শকলাকার মতো অনুভূত হয়। চোখ মুখ উল্টে শরীরে প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে পড়ে যায় কাচের টেবিলের উপর। ঝনঝন শব্দে কাচের টেবিল ভেঙে পড়ে নিবিড় সহ। হঠাৎ প্রচণ্ড চাপের ফলে তারপর আবারও হঠাৎ গলা মুক্ত হওয়ায় জিয়ানা কাশা শুরু করে। কাশতে কাশতে নজর পড়ে নিবিড়ের দিকে। কাচের টুকরার উপর পড়ে খিচুনি দিচ্ছে। মুখ দিয়ে অদ্ভুত শব্দ আর ফেনা বের হয়ে আসছে থেকে থেকে। দাড়িতে লেগে যাচ্ছে সেই ফেনা। লম্বা শক্ত শরীর থেকে আরও শক্ত দেখাচ্ছে। দুই পা মাটিতে ঘষে যাচ্ছে অনবরত। জিয়ানা হুড়মুড় করে নেমে যায় সোফা থেকে। হাতের বাঁধন খোলার চেষ্টা করে কিন্তু পারে না। গলা ছেড়ে চিল্লিয়ে উঠে সুখ বলে। জিয়ানার নিজেকে পাগল পাগল লাগে। তার কাছে মনে হচ্ছে নিবিড় মরে যাচ্ছে। হামাগুড়ি দিয়ে নিবিড়ের কাছে যায়। বুকের উপর মাথা রাখে। নিবিড়ের খিচুনিতে জিয়ানা সহ কেঁপে ওঠে। জিয়ানা মুখের কাছে এগিয়ে যায়। নিবিড়ের গালে কপালে চুমুতে ভরিয়ে দিতে দিতে বলে, আপনার বুকে লেগেছে সুখ, আমায় মাফ করে দিন প্লিজ। আমি আপনাকে ভালোবাসি, আরও অনেক ভালোবাসবো, প্রমিস। আল্লাহ সাহায্য করো, আমার সুখ মরে যাচ্ছে। বলেই সর্বশক্তি দিয়ে চিল্লিয়ে ওঠে। চোখের পানিতে নিবিড়ের মুখও ভিজে যায়। কিছুনি কমে না। আচম্বিতে জিয়ানার মনে পড়ে নীলুফার ডায়েরির কথা, মাইমুনার উন্মুক্ত শরীর দেখে সুখের খিচুনির কথা। তার মানে জিয়ানাকে দেখে এমন হয়েছে। সে তড়িৎ নিজের দিকে তাকায়। মোমের আগুনে পাটের হোল্ডার এখনো জ্বলছে। হেঁটে যেখানে গিয়ে উল্টা হয়ে দাঁড়িয়ে হাতের বাঁধনের শাড়িতে আগুন লাগায়। আগুনের তাপে হাত পুড়ে যায়, তবুও সরায় না। শাড়ি পুড়ে নরম হয়ে এলে একটানে খুলে ফেলে বাঁধন। টুকরো অংশ দিয়ে নিজেকে ঢেকে ফেলে তড়িৎ বেগে। নিচের পেটিকোটের উপরে টুকু খুলে ছুঁড়ে মারে দূরে। কাছ থেকে নিবিড়কে টেনে তুলে বুকে জড়িয়ে নেয়। পোড়া হাতে মুখের ফেনা মুছে টেনে কাছ থেকে সরিয়ে এনে ফ্লোরে বাম পাশ করে শুইয়ে রাখে। দ্রুত রান্নাঘরে ঢুকে জগ ভর্তি পানি এনে মুখে চোখে ছিটিয়ে দিতে ব্যস্ত। আর আলতো করে ট্যাপ করতে থাকে গালে। জিয়ানার কান্না এখন হিচকিতে রূপান্তরিত হয়েছে। নিবিড় প্রচণ্ড ঘেমে গেছে। চোখে শুধু সাদা অংশ দেখা যাচ্ছে। মিনিট 5 পর নিবিড় শান্ত হয়ে আসে। জিয়ানা টেনে সরিয়ে আনে ভেজা জায়গা থেকে। হাতে ইতিমধ্যে ফোসকা পড়ে গেছে, সেসবে খেয়াল নেই তার। নিবিড়ের খিচুনি একেবারে থেমে গেলেও জিয়ানার চোখের পানি পড়া থামে না। সে ভেবে পাচ্ছে না কি পরিমাণ কষ্ট হয় নিবিড়ের এই ফোবিয়া। এই লোক উপর দিয়ে দিব্যি সুস্থ স্বাভাবিক আচরণ করে, কখনো যে ডাক্তারের কাছেও যায়নি এটা স্পষ্ট। হাতের ব্যথায় নিবিড়কে টানতে পারে না বেশি, তাই একটা টাওয়েল এনে ফ্লোরে বিছিয়ে দেয়। এক পাশ করে পিঠের নিচ দিয়ে টাওয়েল
ঢুকিয়ে দিয়ে আবার উপর করে দেয় নিবিড়কে। তারপর সেই টাওয়েলের সামনের খালি জায়গা ধরে টেনে টেনে বেডরুমে নেয়। গায়ে মোটা টি শার্ট থাকায় পিঠে আঘাত পায়নি, তবে কানের নিচে আর হাতের কনুই থেকে রক্ত ঝরছে। জিয়ানা কয়েকবার চেষ্টা করে গায়ের কাপড় খোলার, কিন্তু হাতের ব্যথায় পারে না। তাই কিচেন থেকে কেচি এনে নিবিড়ের গায়ের কাপড় চোপড় সব কেটে সহজে খুলে ফেলে। নরম একটা ভেজা কাপড় দিয়ে সারা শরীর স্পঞ্জ করে কয়েকবার। নিবিড় একেবারে সেন্সলেসের মতো পড়ে আছে। বুকের ওঠানামা না থাকলে লাশ বললে ভুল হবে না। নিজের ফোন এনে কল করে মুকুকে দ্রুত অ্যাম্বুলেন্স আনতে বলে। নিবিড়কে জামা কাপড় পরিয়ে দেওয়া শেষে নিজেও যখন চেঞ্জ করার জন্য উঠবে, হঠাৎ হাতে টান পড়ায় চোখ মুখ কুচকে নেয় জিয়ানা। নিবিড় চোখ বন্ধ করে জিয়ানাকে টেনে ধরেছে। জিয়ানা হুড়মুড় করে বসে ঝুঁকে যায় নিবিড়ের মুখের কাছে, তারপর আলতো করে গালে হাত রেখে বলে, সুখ সুখ শুনতে পাচ্ছেন? নিবিড় ছোট করে উত্তর দেয়। হুম। জিয়ানা ঝুঁকে জড়িয়ে ধরে নিবিড়কে, চুমুতে ভরিয়ে দিতে থাকে নিবিড়ের সারা মুখময়। তারপর বলে, মাফ করে দিন প্লিজ, আমি অত জোরে কি করতে চাইনি, আর জীবনেও মারবো না, প্রমিস। তবু আপনি এমন করবেন না প্লিজ। তুমি ঠিক আছো? লাগনি তো তোমার? আস্তে করে দুর্বল কণ্ঠে প্রশ্ন করে নিবিড়। না, আমি একদম ঠিক আছি। মকুকে না করে দাও, আসতে হবে না। আপনি চুপ করে থাকুন, ঘুমানোর চেষ্টা করুন প্লিজ। রেস্ট দরকার আপনার। প্লিজ তুমি একটু কাছে আসো, তাতেই হবে। বজ্রকণ্ঠ কেমন নেতিয়ে গেছে, বড্ড করুণ শোনালো নিবিড়ের গলা। জিয়ানা সেই অবস্থাতে গিয়ে আঁকড়ে ধরে নিবিড়কে। 10 মিনিট পর নিবিড় একেবারে স্বাভাবিক হয়ে আসে। জিয়ানা বারান্দায় গিয়ে দেখে আসে এখনো আসেনি মক্কু। নিস্তব্ধ রাস্তা মরা সাপের মতো পড়ে আছে। বিপদে না পড়লে মানুষ বুঝতে পারে না সে কতটা অসহায়। ভেতর থেকে নিবিড় মৃদু শব্দ করে ডাক দেয় জিয়ানাকে। জিয়ানা দ্রুত পায়ে নিবিড়ের কাছে বসে ঝুঁকে গলার কপালে হাত দিয়ে দেখে ঘেমে যাচ্ছে কিনা। নিবিড় জিয়ানার হাতে নিজের হাত নিয়ে টেনে নেয় কাছে। জিয়ানা হাতের ব্যথা গিলে নেয় দাঁতে দাঁত চেপে। নিবিড় জিয়ানাকে নিজের পাশে শুইয়ে দিয়ে জড়িয়ে ধরে আষ্টে পৃষ্ঠে জিয়ানার বুকে মাথা রেখে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।